আচ্ছা, হ্যাঁ, তোমার মূল যে সমস্যাগুলো রয়েছে, ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে যে H2O2 ভার্সেস KI রেট ডিটারমিনেশন। রেট নয়, অ্যাকচুয়ালি রেট কনস্ট্যান্ট বের করতে হয়, তাই তো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে ক্লক রিঅ্যাকশন। হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে H2O2 ভার্সেস FeCl3। ভার্সেস লেখাটা ঠিক না, ঠিক আছে আপাতত। আচ্ছা, 3 নম্বর হচ্ছে পোলারিমিটার। এবং 4 নম্বর হচ্ছে ডায়াজোটাইজেশন। আচ্ছা, কোনটা দিয়ে শুরু করব? আচ্ছা, ডায়াজোটাইজেশনের মানে স্পেসিফিক প্রবলেমটা কি জানি বলেছিল একটু, আমি ভুলেছি। হ্যাঁ স্যার, আমি বলেছিলাম এই আইস বাথ কিভাবে রেডি করতে হয় আর কি। মানে আইস বাথ রেডি করাটা তো খুব একটা প্রবলেম নয়। এক বিকারের মধ্যে কিছু পরিমাণ আইস নিয়ে তার মধ্যে টেস্ট টিউবটা চুবিয়ে দিলেই হতো। মানে তুমি কি ডাই টেস্ট করেছো আগে হ্যাঁ একবারও? হ্যাঁ, আমাদের ডাই টেস্ট আমাদের করানো হয়েছিল, কিন্তু তখন শীতকালে করানো হয়েছিল তো। এবার মানে মানে ওই যে মানে মানে হ্যাঁ। একটা স্যার কোল্ড এনে মানে NaNO টুল নেওয়া হয়েছে একটা টেস্ট টিউবে। আর একটা টেস্ট টিউবে স্যার ওই স্যাম্পল প্লাস মানে মানে অ্যালকালাইন সলিউশন অফ বিটা ন্যাপথল যেটা, সেটা নেওয়া হয়েছে। মানে A আর হুম। B মানে মানে NaNO2 যেটা রয়েছে আর কি, সেটাকে এক তিনটে জায়গায়। টোটাল 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 3টে টেস্ট থাকবে এক্ষেত্রে, তাই তো নাকি? হ্যাঁ স্যার, তো টোটাল 3টে টেস্ট টিউব। হ্যাঁ, টোটাল 3টে টেস্ট টিউব থাকবে এবং সেখান থেকে করতে হবে, ঠিক আছে। মানে আহ, মানে শুধু মূল সমস্যা কি মানে আইস বাথটা, মানে আইস বাথটা এমন কিছু ব্যাপার নয়। বিকারের মধ্যে কিছু আইস রেখে টেস্ট টিউব চুয়ালেই সেটা আইস বাথ হয়ে যায়, স্যার নাকি তাহলে ডাই এখানে টেস্ট ইনি। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার তাহলে এখানে কি মানে NaNO2 যেটা রয়েছে, সেটা কি মানে ওই টেস্ট হুম। টিউবের মধ্যে নিয়ে সেটাই বিকারের দিকে বা বিকার বা যাই হোক বাটি হোয়াট এভার ইট ইজ, সেখানে চারিদিকে মানে আইস মানে বরফ দিয়ে মানে ওর টেস্ট টিউবটাকে ওর মধ্যে ধরে রাখবো। না, মানে এখানে মানে স্টেপ বাই স্টেপ। আচ্ছা, ঠিক আছে, ডায়াজোটাইজেশন দিয়ে শুরু করা যায়। ডায়াজোটাইজেশন, ঠিক আছে। ডায়াজোটাইজেশনের প্রথম যে স্টেপটা, ডায়াজোটাইজেশন তোমাদের কোয়ালিটেটিভ অ্যানালিসিসে দুভাবে ইউজ করা হয়। একটা হচ্ছে সেটাকে অ্যাজোডাই টেস্ট বলা হয়, অ্যাজোডাই টেস্ট। আর আরেকটা বলা হয় ব্যাক ডাই টেস্ট, তাই তো? এই দুভাবে করা হয় তো। স্যার সেকেন্ড ডেটটা মানে জানি না আর কি, জানি অ্যাজোডাইটেসটাই না। জানি। আচ্ছা আচ্ছা, কিছু না, একই টেস্ট, ঠিক আছে। আমি একটু অন্যভাবে বললে হয়তো চেনা লাগলেও লাগতে পারে। একটা হচ্ছে অ্যাজোডাই টেস্ট করা হয় হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনকে চেনার জন্য, ঠিক আছে। আর হ্যাঁ ব্যাক ডাই টেস্ট করা হয় হচ্ছে কনফার্মেটরি টেস্ট অফ কনফার্মেটরি টেস্ট অফ ফেনলিক ওইচ। ফেনলিক ওইচের কি কি টেস্ট আছে? ফেনলিক ওইচের একটা টেস্ট হচ্ছে যে অ্যালকোহলিক সলিউশন নিয়ে তার মধ্যে নিউট্রাল এফিসিয়েন্সি দিলে পরে ওই ভায়োলেট গোছের কালার হয়, হ্যাঁ এটা মানে একটা ওটা। টেস্ট। হ্যাঁ হ্যাঁ। আরেকটা, হ্যাঁ, আর এটার কনফার্মেটরি টেস্ট। এবং কিছু কিছু ফেনল আছে যারা এই টেস্টে ভালো দেয় না। এই দুটো ক্ষেত্রেই আমরা যেটা করি সেটা হচ্ছে ব্যাক ডাই টেস্ট করি, যেটা আসলে অ্যাজোডাই টেস্ট। আমি সেটাতে আসছি, ঠিক আছে। আমি ডাই টেস্টটাই তাহলে পুরোটা একটুখানি বলে দিই, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা,
মানে ডায়াজোনিয়াম সল্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কি হবে, ডায়াজোনিয়াম সল্ট ইলেকট্রোফাইল হবে না নিউক্লিওফাইল হবে? স্যার একবার বলুন, মানে কথাটা ইয়ে হয়ে গেল। মানে আমি বলছি যে ডায়াজোনিয়াম বেনজিন ডায়াজোনিয়াম সল্ট যেটা, তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে সেটা ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল, নাকি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কিছুই নয়? উম, কোনোটাই না। আচ্ছা দেখি কি ব্যাপার। আচ্ছা আরেকটা জিনিস বলে না, সেটা হচ্ছে যে এই যে আমরা মানে আমি যে যে জিজ্ঞেস করছি এটা কিন্তু ওই টিপিক্যাল পড়া ধরার মতো করে এই এটা পারো কিনা ওটা পারো কিনা এরকম নয়, আমরা ডিসকাশন করতে করতেই এগোবো, ঠিক আছে? তাতে বুঝতে সুবিধা হয় আর কি আমার মত। আচ্ছা আচ্ছা। আচ্ছা আহ, প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা ডায়াজোসল্ট কি করে তৈরি করি না, আমরা বেনজিন নিই, মানে বেনজিনের সরি বেনজিন নয়, আমরা অ্যানিলিন নিই, অ্যানিলিন নিয়ে বা যে কোনো প্রাইমারি অ্যামিন নিলেই হয়, আমরা সবচেয়ে সিম্পলটা দিয়ে ডিল করি আগে সেটা হচ্ছে আমরা একটা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন মোস্টলি, অন্য অ্যামিন নিলেও খানিক হতে পারে যদি তার মধ্যে প্রোটন থাকে, সেই সব আমরা তার নোয়ান্স গুলো স্যার আপনার কথাটা না মানে কেটে কেটে পরে দিচ্ছি। যাচ্ছে। তাহলে আমরা মূলত নিই হচ্ছে প্রাইমারি অ্যামিন, এবং সেই প্রাইমারি অ্যামিনটা থেকে আমরা ডায়াজোনিয়াম সল্টটাকে প্রিপেয়ার করি। আচ্ছা আচ্ছা এখন ঠিক আছে কি, মানে আমার ওয়াইফাইতে তো ঠিকঠাকই দেখাচ্ছে, অসুবিধা নেই, খুব একটা দেখতে স্যার পাচ্ছি না। এখন ঠিক আছে, এখন ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, হ্যাঁ অসুবিধা হলে বলো, ঠিক আছে। আচ্ছা বেনজিন ডায়াজোনিয়াম সল্টটা কিরকম দেখতে, মানে সবচেয়ে সিম্পলেস্টটা হচ্ছে এরকম দেখতে, N2 প্লাস Cl মাইনাস এইটা। এবার এখানে কোনো সাবস্টিটিউশন থাকলেও থাকতে পারে, কোনো একটা সাবস্টিটিউশন থাকলেও থাকতে পারে। এবার এটাকে যদি আমি খুলে লিখি তাহলে জিনিসটা হবে এরকম, N ট্রিপল বন্ডেড N প্লাস এটা। এটার আরো একটা ক্যানোনিক্যাল ফর্ম আছে, সেটা হচ্ছে এইটা, এটা, ঠিক আছে? এবার এই ইলেকট্রোফাইল এই ব্যাপারটা বোঝাটা খুব দরকার। ইলেকট্রোফাইল কারা, মানে কাদেরকে আমরা ইলেকট্রোফাইল বলি আর কাদেরকে বা নিউক্লিওফাইল বলি? ইলেকট্রন ডেফিশিয়েন্ট যারা, মানে ইলেকট্রন ডেফিশিয়েন্ট বাট ইলেকট্রন লাভার্স। হ্যাঁ ইলেকট্রন লাভার্স আর ইলেকট্রোফাইল। এই ফাইল মানে এই শব্দটার মানে হচ্ছে ফাইল, এই শব্দটার মানে হচ্ছে লাভার। তাহলে যে ইলেকট্রনকে ভালোবাসে সে হচ্ছে ইলেকট্রোফাইল, সো ইলেকট্রন লাভার সে হচ্ছে আমার ইলেকট্রোফাইল। আর যদি কেউ নিউক্লিয়াসকে ভালোবাসে, নিউক্লিওফাইল। নিউক্লিয়াসকে ভালোবাসে মানে পজিটিভ সেন্টারকে ভালোবাসে, তাহলে সে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল। তাহলে এখানে আমরা যদি ভালো করে তাকিয়ে দেখি তাহলে আমরা এখানে একটা পজিটিভ সেন্টার দেখতে পাচ্ছি, এইটাতেও দেখতে পাচ্ছি, এই ক্যানোনিক্যাল ফর্মটাতেও দেখতে পাচ্ছি, যদিও মোর কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল ফর্ম এইটা, তার কারণ হচ্ছে এইখানে প্রত্যেকটা সেন্টার অক্টেট ফুলফিল করে আছে। তো হ্যাঁ মোর কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল ফর্মেও যদি আমরা দেখি তাহলে একটা পজিটিভ সেন্টার আছে, তার মানে এটা ইট ইজ বাউন্ড টু লাভ আ ইলেকট্রন। ফলে একটা বেনজিন ডায়াজোনিয়াম সল্ট হচ্ছে আসলে একটা ইলেকট্রোফাইল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। কিন্তু কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বেনজিনের এইখানে রেজোনেন্স স্ট্রাকচার গুলো হয়ে আছে, এবার স্টিল এখানে এটা কিন্তু ভীষণ একটা ইলেকট্রন রিচ সেন্টার, 6খানা পাই ইলেকট্রন আছে। তাহলে ও এই ইলেকট্রন থ্রু রেজোনেন্স এই সেন্টারটায় ডোনেট করতে পারে, যদি এই সেন্টারটায় ডোনেট করে তাহলে এখানে যতটা পজিটিভ থিওরিটিক্যালি থাকার কথা বাই রেজোনেন্স, যদিও সেই রেজোনেন্স করতে গেলে ওকে বেনজিনের স্টেবল রেজোনেন্স এনার্জিটাকে ব্রেক করতে হবে, বাট স্টিল এই প্লাসটা এখানে এই ইলেকট্রন ডোনেট করবে, বেনজিন নিউক্লিয়াস ইলেকট্রন ডোনেট করবে এবং ডোনেট করে প্লাস চার্জটার অ্যামাউন্ট কমাবে, তার মানে ইলেকট্রোফিলিসিটি কমাবে। ইন শর্ট এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট অর্থাৎ এই ভদ্রলোক
N2 প্লাস Cl মাইনাস এ একটা উইক ইলেকট্রোফাইল, একটা উইক ইলেকট্রোফাইল। মানে আচ্ছা, মানে এটা মানে যে কোনোটাই না, তার মানে বলাটা ভুল আর কি। হ্যাঁ কোনোটাই নয় বলাটা ভুল, এটা একটা ইলেকট্রোফাইল এবং এটা উইক ইলেকট্রোফাইল। এবং ইলেকট্রোফাইল তার প্রমাণটাই হচ্ছে এই যে তোমরা ডাই টেস্ট করো, ডাই টেস্টের আলটিমেটলি যে ডাইটা তৈরি হয় রোজ রেড বা পিঙ্ক হোয়াট এভার কালার, সেই ডাইটার জেনারেল ফর্মুলাটা জানো, মানে তার স্ট্রাকচারটা কি হয়? স্যার একটা তো মানে মানে ইলেভেন না ধরো টুয়েলভে, অ্যানিলিন আর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার 11-12 পড়েছিলাম অ্যাজোডাই টেস্টটা। মানে মানে এখানে তো হুম, রিয়াকশনটা সেভাবে মানে পড়ানো হয়নি আমাদের। একটা স্যার অবজারভেশন হয় রেড কালার সলিউশন উইচ টার্ন গ্রিন অন অ্যাডিশন অফ এনএ ডাইলুট এনএ উইথ সলিউশন। সেটা হচ্ছে স্যার ডাইমিথাইল অ্যানিলিনটা মানে আছে কিনা সেইটা কনফার্ম করার জন্য। আর একটা হচ্ছে স্যার মানে রুবি রেড কালারেশন একটা আছে, তো সেটাতে স্যার হচ্ছে অ্যানিলিন করার জন্য আর কি। তো মানে আচ্ছা। সেই ইয়েতে এবার রুবি রেড কালারেশন যতদূর মনে পড়ছে যে ওই যে মানে প্যারা হাইড্রক্সি অ্যানিলিন বা সামথিং লাইক দ্যাট কিছু কি হয়। কারণ মানে আমার 11-12 তো মানে যেটা ছিল সেটা হচ্ছে প্যারা হাইড্রক্সি অ্যামিনো বেনজিন আর একটা প্যারা নাইট্রো অ্যাজো মানে অ্যাজো বেনজিন একটা ওরকম ছিল আমার যতদূর মনে না পড়ছে। মানে, না মানে ডিফারেন্ট সাবস্ট্রেট ইউজ করলে ডিফারেন্ট প্রোডাক্ট হবে, কিন্তু এই যে অ্যাজো ডাই যেটা বলা হচ্ছে এটার মানে কি? স্যার আপনার কথাটা না শোনা ডিওয়াই যাচ্ছে। ডাই মানে সম্ভবত তোর ইন্টারনেটটা তো খানিক সমস্যা, তুমি যেমন কথা বলছো, মাঝখানে জায়গায় ড্রপ পেলাম। আম, আমার ইন্টারনেটে দেখতে হচ্ছে ফুল। হ্যাঁ স্যার ইন্টারনেটে স্যার বুঝতে পারছি না কি বলছেন। এখনো কি করছে? এই মানে এই যে এখনো কি করছে এই আওয়াজটা বুঝতে পারলাম, কিন্তু এই ইন দা লং রান মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে। এক সেকেন্ড আমি দেখছি পরে। এবার কি খানিক ঠিক আছে? হ্যাঁ স্যার পরিষ্কার। আচ্ছা, আম, এই অ্যাজো ডাই এর যে ডাই, ডিওয়াই ডাই, এই কথাটার মানে কি? স্যার ডাই মানে একটা মানে একটা কালারেশন হচ্ছে একটা। ডাই মানে কালার, ঠিক আছে। ডাই মানে হচ্ছে কালার বেসিক্যালি, মানে পিগমেন্টস আরো ভালো করে বলতে গেলে, ঠিক আছে, পিগমেন্টস। হুম। তো এই দুনিয়াতে যত কালার আমরা দেখি সিনথেটিক কালার, মানে সিনথেটিক বলা ঠিক নয়, যেমন খুব ওয়েল নোন একটা ডাই যা নিয়ে যুদ্ধ পর্যন্ত হয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানেই হতো, মানে সারা পৃথিবীর সব থেকে বেস্ট সেই ডাই তৈরি হতো আমাদের এখানে। আন্দাজ করতে পারো কি ডাই সেটা? এই মূলত না উত্তর স্যার। 24 পরগনা, হুগলি। সেটা হচ্ছে ইন্ডিগো, মানে নীল চাষ নিয়ে যা ইতিহাসে আমরা ছোটবেলায় পড়েছি না। হুম। আচ্ছা ইন্ডিগো, ইন্ডিগো হচ্ছে একটা ডাই। থার্ড ইয়ারে আছে তো ফিশারি ইন্ডিগো সিনথেসিস যেটা। ফিশার ইন্ডিগো সিনথেসিস না মনে হয়, নতুন এটা সিলেবাসটা সাইন্টিফিক বেরিয়েছে। কেমিস্ট্রি আছে না স্যার না কলকাতা মনে হয় ইউনিভার্সিটির আমাদের। সিলেবাসে? স্যার আমাদের সিলেবাসে অনেক কিছুই বাদ গেছে, অনেক ভালো ভালো জিনিসই বাদ গেছে আর অনেক আজে বাজে জিনিসও ঢুকিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে হেটারোসাইক্লিক কেমিস্ট্রি কলকাতা ইউনিভার্সিটি থার্ড ইয়ারে পড়াচ্ছে না? সারপ্রাইজিং, মানে আমি জানি না যে কি করে করতে পারে না, যাই হোক। তো ওটা বেশ মজাদার আর কি, যাই হোক। তো এবার ইন্ডিগো একটা যেমন ন্যাচারাল ডাই, ফলে ন্যাচারাল আর ন্যাচারাল যাই হোক না কেন, মোটামুটি ভাবে যে সমস্ত মানে অর্গানিক সাবস্টেন্স যারা এক্সটেন্ডেড কনজুগেশনের জন্য কালার শো করে তাদেরকেই মূলত ডাই বলা হয়, ঠিক আছে। হুম। যে কোনো কালার শো করতে গেলে পরে একটি ইলেকট্রনিক ট্রানজিশন হতে হবে না, ফলে ইলেকট্রনিক ট্রানজিশন হতে গেলে পরে ওর
একটা এমও থেকে আরেকটা এমও তো ইলেকট্রন ট্রানজিশন হতে হবে, তার মানে এমও গুলোর এনার্জি গ্যাপ যত কম হবে তত তত সহজে ভালো। ট্রানজিশনটা হবে। এবং সেই ট্রানজিশনটা হওয়ার ফলে সেই মানে ট্রানজিশন এমনিও হতে পারে, এনার্জি গ্যাপ বড় হলেও হতে পারে, কিন্তু তাহলে দেখা যাবে সেই ট্রানজিশনটা হয়তো আইআর রেঞ্জে পড়ছে বা ইউভি রেঞ্জে পড়ছে, বা তারপরে ছাড়িয়ে গেলে তো আরোই, ফলে আমরা ওটাকে সাদা দেখবো। কিন্তু যে সমস্ত কম্পাউন্ডের কালার আছে তার মানে তাদের ট্রানজিশনটা ভিজিবল রেঞ্জে পড়ছে, এবং ভিজিবল রেঞ্জটা তো খুব বড় রেঞ্জ নয়, ছোট রেঞ্জ। তো যত এক্সটেন্ডেড কনজুগেশন হবে, এটা এমও থিওরিতে আশা করি পড়েছো যে যত নাম্বার অফ কনজুগেশন বাড়বে তত পাই অরবিটাল গুলোর মধ্যে গ্যাপ কমবে, ফলে এক্সটেন্ডেড কনজুগেশনের ক্ষেত্রে এই ট্রানজিশনটা ভিজিবল রেঞ্জে পড়ে। এই যে সমস্ত অর্গানিক মলিকুল, মূলত অর্গানিক মলিকুলে তারা এই এক্সটেন্ডেড কনজুগেশনের জন্য কালার শো করে, তাদেরকেই সাধারণত ডাই বলা হয়, ঠিক আছে। আর অ্যাজো ডাই কথাটার মানে কি, অ্যাজো হচ্ছে নাইট্রোজেনের পুরনো নাম আর কি, ঠিক আছে, মানে হ্যাঁ হ্যাঁ, ঐতিহাসিক। অ্যাজো আর কি। হ্যাঁ হ্যাঁ, তো অ্যাজোডাই বেসিক্যালি, অ্যাজো কথাটার মানে হচ্ছে যেখানে এরম একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ, এন ঠিক ডাবল আছে। বন্ড এন, হ্যাঁ। এইটা হচ্ছে অ্যাজো। তাহলে এই লিঙ্কেজ সম্বলিত কোনো একটা ডাইং এজেন্ট, তাকেই আমরা বলি অ্যাজোডাই, ঠিক আছে। যেমন যদি আমরা লেটসে অ্যানিলিন নিই, যদি আমরা অ্যানিলিন নিই, তাকে আমি রিএজেন্ট গুলো আপাতত লিখছি না সব, ঠিক আছে। এখানে আমি ডায়াজোটাইজেশন করলাম, ডায়াজোটাইজেশন করলাম, করলে এটা হয়ে গেল এন টু ডাবল বন্ড এন। প্লাস সিএল মাইনাস, ঠিক আছে, এটা তার মানে এই ডায়াজোনিয়াম ক্যাটায়নটা তৈরি হলো। এর মধ্যে যদি আমি একটা ফেনলিক ওইচ দিই, আমি সিম্পল ফেনল নিয়েই ধরি, ফেনল নিচ্ছি, আমি আর কিছু লিখছি না, আমি ইনকমপ্লিট রিয়াকশন লিখছি, বাট ঠিক আছে। তাহলে যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা হচ্ছে এইটা। এই ফেনলের প্যারা পজিশনে, এই ফেনলের প্যারা পজিশনে এই এই ডায়াজোনিয়াম পার্টটা জুড়ে যাবে, ঠিক আছে। আমরা তো জানি ফেনল সাধারণত অর্থ বা প্যারা ওরিয়েন্টেশন, তার মধ্যে প্যারা ওরিয়েন্টেশনটা হচ্ছে সব থেকে বেটার, ঠিক আছে। বেসিক্যালি এটা একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এই অ্যাজোটাইজেশন রিঅ্যাকশনটা একটা আসলে একটা অ্যারোটিক সাবস্টিটিউশন। স্যার অরেঞ্জ ডাই না এটা, মানে এটা প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন যেটা। হ্যাঁ অরেঞ্জ, এটা অরেঞ্জ, অরেঞ্জ কালার হবে, এবার ডিপেন্ড করে কালারটাও ডিপেন্ড মিডিয়ামের পিএইচ কিরকম, ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসে। তো স্যার এটার আপনার কথাটা আবার কেটে তবে অরেঞ্জ যাচ্ছে। রেড আবার কেটে যাচ্ছে, এটা কেন হচ্ছে? দেখি আবার কিছু এখনো কাটছে। এখনো কাটছে। স্যার ছোটখাটো কথা বুঝতে পারছি, যেমন এখনো কাটছে এটা বুঝতে পারলাম, কেন হচ্ছে এরকম বুঝতে পারছি, কিন্তু ইন দা লং রান যখন আপনি এক্সপ্লেনেটরি যখন কথা বলছেন তখন মানে কেটে 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 সেটা যাচ্ছে। তোমার, সেটা এই যে আবার যেমন আটকাচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি, মানে ছোট কথা বোঝা যাচ্ছে কারণ ওটা তোমার মাথা ইন্টারপ্রেট করে নিচ্ছে আর কি। ইন্টারনেটটায় যা বুঝতে পারছি কিছু একটা ঝামেলা আছে, কিন্তু সেই ঝামেলাটা আমি কি করে ম্যানেজ করবো? স্যার আপনি কি ওয়াইফাই ইউজ করেন?
শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। দেখি একবার। হ্যাঁ, কি যেন একটা বলছিলে, ওয়াইফাই ইউজ করছেন নাকি? হ্যাঁ, ওয়াইফাই ইউজ করছি। আচ্ছা আচ্ছা। না, ডেটা প্যাক হলে তাহলে জেনারেলি মানে বলতাম যে তাহলে ওই যে মানে ওই এয়ারপ্লেন মোডটা অন অফ করে একবার ইয়ে করতে। না না না, ওয়াইফাই আমি সেটা ওয়াইফাই ক্ষেত্রে তার অল্টারনেটটাই করলাম, সেটা হচ্ছে লগ আউট করে একবার লগ ইন করলাম, দেখি তাতে কিছু শুধরোয় কিনা। হ্যাঁ, এখন আহ, পরিষ্কার আছে। ঠিক আছে, একটু একটু সমস্যা হবে, ওটা নিয়ে চলতে হবে। যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তার মানে এটা একটা বেসিক্যালি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে। এবং যেহেতু এই ইলেকট্রোফাইলটা, অর্থাৎ এখানে রেসপেক্টিভ ইলেকট্রোফাইলটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম সল্টটা, যেহেতু এই ইলেকট্রোফাইলটা অতটা স্ট্রং ইলেকট্রোফাইল নয়, একটা উইক ইলেকট্রোফাইল, সেই জন্য এই রিয়াকশনটাও অনলি অ্যাক্টিভেটেড নিউক্লিয়াস গুলোতেই হয়, ঠিক আছে। অ্যাক্টিভেটেড নিউক্লিয়াস মানে কি, বেনজিনের যে সকল সাবস্টিটিউটেড নিউক্লিয়াস গুলো রয়েছে যারা অ্যাক্টিভেটেড, যেমন ফেনল, ঠিক আছে, অ্যামিন, ঠিক আছে, এরা হচ্ছে অ্যাক্টিভিশন। সেই পড়ানো হয় না ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে, প্রথম তো পড়ানো হয় ওরিয়েন্টেশন, যে কোন একটা সাবস্টিটিউটেড বেনজিনে কোথায় অ্যাটাক হবে, আর তারপরে পড়ানো হয় যে ওই সাবস্টিটিউটেড বেনজিনটার অ্যাক্টিভিটিটা কিরকম, সে কি মানে আমি একটা বেনজিনের মধ্যে ওইচ সাবস্টিটিউট করলাম, এখন এই ফেনল আর বেনজিন এই দুটোর মধ্যে কে মোর অ্যাক্টিভেটেড টুয়ার্ডস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আরো সহজ করে বললে পারেন যে কোন সেন্টারটা ইলেকট্রন ডেন্সিটি বেশি, কারণ ইলেকট্রন ডেন্সিটি যত বেশি হবে একটা রেসপেক্টিভ ইলেকট্রন ইলেকট্রোফাইল তত বেটার অ্যাটাক করতে পারবে। তার মানে যে বেনজিন নিউক্লিয়াসটা বা যে অ্যারোমেটিক নিউক্লিয়াসটার ইলেকট্রন অ্যাভেলেবিলিটি যত বেশি, সে তত অ্যাক্টিভেটেড। তাহলে আমরা সাধারণভাবে অ্যাক্টিভেটেড নিউক্লিয়াস তারাই বলি যারা ইলেকট্রন ডোনেটিং যে গ্রুপগুলো রয়েছে, চারটে ভাগে ভাগ করা যায়। তার মধ্যে এইগুলো হচ্ছে কমন: ফেনল, অ্যানিলিন, এরা এরা হচ্ছে অ্যাক্টিভেটেড নিউক্লিয়াস। এই জন্য এই নিউক্লিয়াস গুলোর ওপরই ডায়াজোটাইজেশনটা হয়, মানে অ্যাজোডাইড টেস্টটা করা যায়, যেহেতু ডায়াজোনিয়াম সল্টটা উইক ইলেকট্রোফাইল। সামান্য মানে অ্যানিসোলকেও কিন্তু আমরা সাধারণত যথেষ্ট অ্যাক্টিভ একটা ইয়ে ধরি, নিউক্লিয়াস ধরি। হ্যাঁ, অ্যানিসোল মানে OCH3। কিন্তু ডায়াজোটাইজেশন বিক্রিয়া, হ্যাঁ বলো কি বলছো? না স্যার, এই যে অ্যানিসোল OCH সেটা বললাম। হুম হুম, অ্যানিসোল কে আমরা সাধারণত একটা অ্যাক্টিভেটেড নিউক্লিয়াস ধরি, কিন্তু অ্যানিসোল পর্যন্ত এই তাকে ডায়াজোটাইজেশন করা যায় না। তার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে অ্যানিসোল অ্যাক্টিভেটেড, বেনজিনের সাপেক্ষে অ্যাক্টিভেটেড, কিন্তু এনাফ অ্যাক্টিভেটেড নয়, অর্থাৎ OH বা NH2 যতটা অ্যাক্টিভেট করতে পারে অ্যানিসোল ততটা করতে পারে না। খুব স্বাভাবিক, OH একটু বেসিক কন্ডিশন সেট হলে পরেই ও ফেনক্সাইডে চলে যাবে। ফেনক্সাইডে চলে গেলে ইলেকট্রন ডোনেশন আরো প্রমিনেন্ট হবে, ঠিক আছে। আর নাইট্রোজেনের মাথায় ডিরেক্ট লোন পেয়ার রয়েছে, সেই লোন পেয়ারটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এইবার অ্যানিসোলের ক্ষেত্রে সেইটা নেই। এগেইন আবার তার সঙ্গে আরো একটা ফ্যাক্টর রয়েছে, যে ওইদিকে যে মিথাইল গ্রুপটা রয়েছে সে আবার প্লাস আই এফেক্ট শো করে। প্লাস আই এফেক্ট শো করে মানে হচ্ছে ওইখানে অক্সিজেনটার সাথে তার একটা ইলেকট্রন ডোনেশনের থাকবে আর কি, ঠিক আছে। মিথক্সির ক্ষেত্রে দেওয়া সহজ নয়, মানে হয়ই না, স্যার আবার আপনার ভয়েস কেটে কেটে আসছে। যেটা দাঁড়াবে আলটিমেট সেটা হচ্ছে, আচ্ছা আর একটু মানে এটা আর কিছু করার নেই, যা করার করে দিয়েছি, এবার ওই করেই চলতে হবে। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মিথক গ্রুপ থাকলে পরে সেটা তো ফিনক্সাইড পারবে না, বা ওইরকম একটা মাইনাস হতে পারবে না। ফলে ওখানে স্যার মিথক্সি গ্রুপ থাকলে পরে ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি অপেক্ষাকৃত কম, যতটা ফেনলের ক্ষেত্রে আছে বা অ্যানিলের ক্ষেত্রে। ইথক্সি থাকলে এই যে এখানে ফেনল, কি বলে, অ্যানিলিন, এদের ক্ষেত্রে এর ফেনল খুব সহজেই ফেনক্সাইডে চলে যেতে পারে। আর যদি না যেতেও পারে তাহলে অক্সিজেনের মাথায় লোন পেয়ারটা এখানে ডোনেট হতে পারে, এখানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ারটা ডোনেট হতে পারে, কিন্তু এইখানে অক্সিজেনের মাথায় যে লোন পেয়ারটা আছে, ঠিক আছে, সেই লোন পেয়ারটাও ডোনেট হতে পারে। সেই জন্যই অ্যানিসোল বেনজিনের থেকে অপেক্ষাকৃত অ্যাক্টিভেটেড, কিন্তু এনাফ অ্যাক্টিভেটেড নয়। তার কারণ এখানে মিথাইল গ্রুপটা থাকার জন্য এই ওটা ওর যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটাকে প্রপারলি ইউজ করতে পারে না। এটা আরো বেটার হয়তো বুঝতে পারবো যখন আমরা আরেকটু কন্ডিশনটা দেখবো। এই জন্য অ্যানিসোলে কিন্তু ডায়াজোটাইজেশন রিয়াকশন হয় না, ফেনল এবং অ্যানিলিনে হয়, অ্যানিসোলে হয় না। এটাই প্রমাণ করে আরো বেশি করে যে ডায়াজোটাইজেশনের যে ডায়াজোনিয়াম ক্যাটায়নটা
সেটা একটা উইক ইলেকট্রোফাইল কিন্তু উইক ইলেকট্রোফাইল। তার মানে এ কোথায় বিক্রিয়া করবে? একমাত্র অ্যাক্টিভেটেড নিউক্লিয়াস গুলো। তো এই জন্য ডায়াজোটাইজেশন দুটোর ক্ষেত্রে করা হয়, ফেনল গোছের কম্পাউন্ড গুলো অর্থাৎ অ্যারোমেটিক হাইড্রোক্সি কম্পাউন্ড, অ্যারোমেটিক অ্যামিন কম্পাউন্ড তাদের মধ্যে। আচ্ছা, এইবার আমরা যদি দেখি যে কন্ডিশন অ্যাকচুয়ালি কিভাবে করা হয়, ঠিক আছে, দুটো জিনিস আছে বললাম, একটা ডাই টেস্ট আর একটা হচ্ছে ব্যাক ডাই টেস্ট, ঠিক আছে। আচ্ছা, ডাই টেস্টের ক্ষেত্রে কি করা হয়? ডাই টেস্টের ক্ষেত্রে প্রথম তো আমাকে ডায়াজোনিয়াম ক্যাটায়নটা তৈরি করতে হবে, ডায়াজোনিয়াম ক্যাটায়ন তৈরি করতে হবে। তাহলে সেটা কি করে করতে পারি? আমি অ্যানিলিন নেব, এখানে এটা অ্যানিলিন নিলাম, একটা প্রাইমারি অ্যামিন, এবং সেটার মধ্যে HCl দিয়ে দেবো। আমার রিয়াকশনটা কি, এখানটা আমি পুরো রিয়াকশনটা লিখিনি, এখন যদি আমরা লিখি কি হচ্ছে NaNO2 HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, এটাই লেখা হয়তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই প্রত্যেকটার কারণ আছে, হ্যাঁ মানে প্রত্যেকটার কারণ আছে, এমনি এমনি কিচ্ছু করা হচ্ছে না। কেন 0 থেকে 5 ডিগ্রি? প্রত্যেকটার কারণ আছে। অ্যানিলিন নেওয়া হলো একটা প্রাইমারি অ্যামিন, তার মধ্যে একদম কনসেন্ট্রেটেড HCl দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এইখানে একটা ট্রিক বলে দিই, সেটা হচ্ছে যে সাধারণভাবে আমাদের একটা ইনটিউশন থাকে যে বেশি নিলে বোধহয় ভালো হবে রিয়াকশন, ঠিক আছে। এটা তুমি থার্ড ইয়ারের স্টুডেন্ট, আশা করছি এতদিনে কেটে গেছে যে বেশি নিলেই সব রিয়াকশন ঠিক হয় না। এখানেও সেরকম, এখানেও আমরা অনেক সময় অ্যানিলিনটা বেশি নিয়ে নিই, কিন্তু অ্যানিলিনটা বেশি নেওয়া আদৌ কাজের কাজ নয়, ঠিক আছে। কলকাতা ইউনিভার্সিটির পুরনো টিচাররা বলতো যে এটা বেটার ওয়েতে করার নিয়ম হচ্ছে তুমি যতটা অল্প পারো অ্যানিলিন নেবে, নিয়ে ওটাকে একটু টেস্ট টিউবের গায়ে ঘুরিয়ে, মানে যেরকম করে আমরা রিন্স করি জিনিসপত্র, ওরকম ঘুরিয়ে পুরো টেস্ট টিউবটাকে একদম উল্টে দেবে বেসিনের ওপর, ফলে যা এক্সেস অ্যানিলিন আছে সব পড়ে যাবে, ওই গায়ে যেটুকু লেগে থাকলো দ্যাট ইজ মোর দ্যান ইনাফ, ঠিক আছে। বেশি অ্যানিলিন নিলেই সমস্যা হতে পারে। তাহলে আমি অ্যানিলিন নিলাম যতটা কম সম্পর্ক, তার মধ্যে কনসেন্ট্রেটেড HCl দিলাম, দিলে পরে সেই অ্যানিলিনটা কিসে কনভার্ট হলো? এই অ্যানিলিনটা সরি এটা কনভার্ট হয়ে গেল প্রোটনেট হবে NH3+ Cl-, তাই তো? হ্যাঁ, এইটা যখন করব, আচ্ছা আমি আগে পুরো রিয়াকশনটা বলে নিই তারপর কন্ডিশন বলছি। এইবার কি করব? এইবার আমি এর মধ্যে NaNO2 অ্যাড করব, ঠিক আছে। তার মানে আরেকটা টেস্ট টিউব আমি নেব, তাহলে আমি নাম দিই টেস্ট টিউবে, লেটস সে এটা A টেস্ট টিউব, এটা B। তাহলে B টেস্ট টিউবে আমি কিছু পরিমাণ NaNO2 নেব, NaNO2, এবং তার অ্যাকোয়াস সলিউশন বানাবো, ঠিক আছে, বানালাম। এবার একটা বিকারে আমার বরফ থাকবে, এখানে বরফ থাকলো, এর মধ্যে এই A-B দুজনকেই ঢুকিয়ে দেবো, ঠিক আছে। ঢুকিয়ে দিয়ে সব ওটা মানে মিনিট খানেক রাখলে পরেই ওটা টেম্পারেচার নেমে যাবে, ঠিক আছে। এরপরে কি করবো? এরপরে হচ্ছে এই NaNO2টা, এই NaNO2 এইটাকে আমরা অ্যাড করবো, অর্থাৎ বিটাকে অ্যাড করব এর মধ্যে, ঠিক আছে। এই সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এই সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। বিটাকে অ্যাড করব এর মধ্যে, করলে পরেই দেখবে একটা হলুদ প্রেসিপিটেট মতো পড়েছে, যেটা আসলে ওই বেনজিন ডায়াজোনিয়াম সল্টটা, যেহেতু বেনজিন ডায়াজোনিয়াম সল্ট ক্যাটায়নিক মানে একটা আয়নিক কম্পাউন্ড, ফলে ও মিডিয়ামে বাকি যা জিনিসপত্র থেকে একটু সেপারেট করে ফেলবে নিজেকে, করে আমি একটা সল্ট পাবো। দেন আবার ওটাকে বরফে মানে ওই দুটোকে মিশিয়ে একটু ঝাঁকিয়ে আবার বরফে নামিয়ে দেবো। এই নামানোটা ইম্পর্টেন্ট, তার কারণ কেন টেম্পারেচারটা আমাকে কমাতে হচ্ছে, আন্দাজ করতে পারো কি কেন কমাতে হচ্ছে? স্যার মানে NaNO2টা স্যার যেটা আমরা মানে ঢালছি, যেটা ওই বেনজিন ডাইজোনিয়াম সল্টের মধ্যে যেটা ঢালছি স্যার, মানে NaNO2 স্যার তো 0 to 5 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে। NaNO2কে 0 to 5 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে বলছো, মানে কেন? হ্যাঁ স্যার, কোল্ড ডাইজোটাইজড NaNO2 সলিউশন দিয়ে তো মানে আমাদের করিয়েছে। না না সে তো বুঝলাম, মানে ঠিকই, আমিও তো তাই বললাম, আমি বললাম NaNO2টাকেও বরফে রাখবো, অ্যানিলিন আর HCl এর সলিউশনটাকেও বরফে রাখবো, দিয়ে তারপর দুটোকে মেশাবো, মিশিয়ে আবার বরফে ঢোকাবো। মানে আমি তো
প্রসেসকে তিনটে টেস্ট টিউবে ভেঙেছি, কিন্তু পুরো রিয়াকশনটা তো একসাথেই হচ্ছে। পুরো রিয়াকশনটা থ্রুআউট দ্য রিয়াকশন আমাকে ওই টেম্পারেচারটা মেনটেন করতে হবে। ফলে তার জন্য আমি যা মেশাচ্ছি তাকে আগে থেকে টেম্পারেচার কমিয়ে রাখছি, আবার মেশানোর পরও টেম্পারেচার কমিয়ে দিচ্ছি। এটার কারণ এটা। কিন্তু আমি বলতে চাইছি যে কেন এই ডায়াজোটাইজেশন রিয়াকশনটা এত কম টেম্পারেচারে করার দরকার পড়লো, কেন রুম টেম্পারেচারে নয়, বা রুম টেম্পারেচারে করলে কি সমস্যা হবে বা কি সমস্যা হতে পারে, হোয়াট এভার। স্যার রুম টেম্পারেচারে করলে হয়তো স্যার মানে মানে ডাইটা হয়তো ফরমেশনটা হবে না হয়তো। তাহলে সেটা কেন হবে না যদি বলি? বলতে পারবো না স্যার, আচ্ছা, মানে কিছুই না, বুঝতে পারছি সিম্পল না। কারণ। সিম্পল কারণ আমি বলছি। তার কারণটা হচ্ছে যে ডায়াজোনিয়াম সল্ট আমরা পড়েছি না, মানে প্রত্যেকটা কম্পাউন্ডের একটা স্টেবিলিটি রেঞ্জ থাকে টেম্পারেচারের রেসপেক্টে। তার বেশি টেম্পারেচার ডিকম্পোজ করে যায়, অর্থাৎ থার্মাল ডিকম্পোজিশন হয়ে যায়। তাই তো আমরা পড়েছি তো, হাজারো কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে, যে কার্বক্সিলিক অ্যাসিড আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড গুলোকে হিট দিলে পরেই তারা ডিকম্পোজ করে যায়। ঠিক আছে, ফলে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, এই ডায়াজোনিয়াম সল্টটা ভীষণ আনস্টেবল। আনস্টেবল কেন তারও কারণ আছে, আমি সেই কারণে যাচ্ছি না, বাট আনস্টেবল। এবং এই আনস্টেবল বলেই যদি আমি টেম্পারেচারটা বেশি রাখি, তাহলে ও ওই ওই অল্প মানে 25 ডিগ্রি 30 ডিগ্রি টেম্পারেচার হলে পরও সেই টেম্পারেচারও বেনজিন ডায়াজোনিয়াম সল্ট সে ডিকম্পোজ হয়ে যাবে। এছাড়াও আদার সাইড রিয়াকশন করবে। ঠিক আছে, তো এর জন্য কি করা হয়, টেম্পারেচার কমিয়ে দেওয়া হয়। টেম্পারেচার কমিয়ে দেওয়া মানে হচ্ছে, আমরা তো জানি যে একটা সিস্টেমের টেম্পারেচার মানে হচ্ছে তার ওভারঅল কাইনেটিক এনার্জির একটা ম্যানিফেস্টেশন। সো টেম্পারেচার কমাচ্ছি হ্যাঁ মানে কাইনেটিক এনার্জি কমছে। কাইনেটিক এনার্জি কমছে মানে যে রিয়াকশন গুলোর অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি সেগুলো সে করতে পারবে না। সাধারণভাবে ডায়াজোটাইজেশনের অ্যাক্টিভেশন এনার্জি অনেক কম, সেই জন্য ডায়াজোটাইজেশন রিয়াকশনটা করবেও, কিন্তু ইয়েটা করতে পারবে না, বা মানে আদার সাইড রিয়াকশন গুলো করতে পারবে না। সো টেম্পারেচারটা কমানোর দরকার সেলফ ডায়াজোনিয়াম সল্টটাকে প্রোটেক্ট করার জন্য। না হলে সে তৈরি হওয়ার সাথে সাথেই অন্য কারোর সাথে বিক্রিয়া করবে, বা মোস্ট যেটা পসিবলি সে নিজে নিজে ডিকম্পোজ করে যাবে। ডিকম্পোজ করে, এবং ডিকম্পোজ হওয়ার কারণ আমি ছোট্ট একটু হিন্ট দিয়ে রাখছি, পড়ে দেখতে পারো। সেটা হচ্ছে যে নাইট্রোজেন, যেখানে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড, এই থার্ড বন্ডটার এনার্জি খুব বেশি। আর ডায়াজোনিয়াম সল্টে অলরেডি নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড হয়ে রয়েছে। তাহলে সবসময় ওই নাইট্রোজেনটার ইচ্ছে হবে যে আমি বেরিয়ে যাই, নাইট্রোজেন অ্যাজ এ নাইট্রোজেন গ্যাস হিসাবে বেরিয়ে যায়। আর নাইট্রোজেন হ্যাঁ গ্যাস মানে হিসাবে বেরিয়ে গেলে স্পন্টেনিয়াস হয়ে যাবে, মানে যে কোনো রিয়াকশন থেকে গ্যাস বেরিয়ে গেলে সেই রিয়াকশনটা স্পন্টেনিয়াস হয়ে যায়, তো ওটাও একটা কারণ। স্পন্টেনিয়াস হয়ে যায়। এবং এবং মধ্যে কথা মানে সেই স্পন্টেনিয়াস হয়তো গেলই, এবং তার চেয়ে আমার যে ক্ষতিটা করলো সেটা হচ্ছে যে আমার ডায়াজোনিয়াম সল্টটা নষ্ট হয়ে গেল, মানে আর নেই ওটা ডায়াজোনিয়াম সল্টটা। ঠিক আছে, সো এইটা হচ্ছে মূল সমস্যা। এই জন্য টেম্পারেচারটাকে কমানো হয়। হ্যাঁ, প্রত্যেকটার কারণ আছে পিছনে, যে এটা কেন, এটা কেন, এবং এটা কেন। ঠিক আছে, যাক গে, তো তাহলে টেম্পারেচার কমানোর কারণ আমরা বুঝতে পারলাম, মূলত ডায়াজোনিয়াম সল্টটাকে প্রোটেক্ট করার জন্য। এইবার আমি কি করব, এইবার তাহলে আমার ডায়াজোনিয়াম এ আর বি কে মিশিয়ে দিয়েছি, বি কে এর মধ্যে মিশিয়েছি, তাহলে বি টেস্ট টিউবটা এখন আর নেই, বি টেস্ট টিউবটা ফাঁকা হয়ে গেছে, শুধু পড়ে আছে এ টেস্ট টিউবটা বরফের মধ্যে। এবার আমরা একটা সি টেস্ট টিউব নেবো, তার মধ্যে কি নেবো, তার মধ্যে হচ্ছে আমার ডায়াজোটাইজেশন হয়ে গেছে। এবার আমি ডায়াজো কাপলিং করব। ডায়াজো কাপলিং করার জন্য যার সাথে কাপল করতে চাই তাকে নিতে হবে। সেটা কি, সেটা আমরা একটা ফেনালিক ওইচ নিলাম, একটা স্যার আমাদের ফেনল ইয়েটা নেই ফেনলিক স্যার, ওইচ নিলাম। ফেনল কিটা নেই, মানে স্যার মানে আমাদের মানে যেটা রয়েছে মানে অ্যালকালাইন সলিউশন অফ বিটা ন্যাপথল। বিটানাপথল তো একটা ফেনলিক ওইচ নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ফলে ওটা যে কোনো ফেনলিক ওইচের জন্যই হবে। কেন বিটানাপথল আচ্ছা চুজ করা হয় তার পেছনে কারণ আছে, সেটা বলছি। তার একটা ফেনলিক ওইচ নিলাম, এবং সেটাকে অ্যালকালাইন সলিউশনে নিতে হয়। ঠিক আছে, অ্যালকালাইন সলিউশন। মানে যে কোনটার জন্য কেন হচ্ছে এই ব্যাপারটা, কারণ মানে আমরা যে ম্যানুয়ালটা ফলো করছি যেটা ইউনিভার্সিটি দিচ্ছে সেগুলো রেগুলার কিচ্ছু লেখা নেই। থাকেও না, মানে ম্যানুয়াল ইজ জাস্ট ফর মানে একটা স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন সেট করার জন্য।
এটা তোমাদের রেসপেক্টিভ টিচারের কাজ, যে যখন শেখানো হচ্ছে তখন প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লেন করতে করতে যাওয়া, ঠিক আছে? মানে একটা থার্ড ইয়ারের স্টুডেন্টের কাছে যদি সেকেন্ড ইয়ার চলছে হ্যাঁ এখন। হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ইয়ার চলছে এখন আমার, থার্ড ইয়ার না ও স্যার, আচ্ছা, সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার, যাই হোক মানে হোয়াট এভার, সেকেন্ড ইয়ারের যা মানে যে ইয়ারেই আমরা পড়ি না কেন, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, বিশেষ করে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার গুলোতে, ফার্স্ট ইয়ারটা তাও খানিকটা ধরে নেওয়া যায় যে একটা ট্রানজিশন পিরিয়ডে, এইখানে টিচারদের কাজ হচ্ছে এক্সপ্লেন করা। এবং অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কোন ইয়ারে আছে, সেকেন্ড ইয়ারে না থার্ড ইয়ারে? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক আমাদের এখনো হয়নি সেকেন্ড ইয়ারে। আমাদের তো মানে স্যার ফার্স্ট ইয়ারে মানে এই যে সেম 3টা যেটা হলো আর কি সেকেন্ড ইয়ারে, হুম হুম সেটাতে আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আমরা করিনি আমরা। আচ্ছা আচ্ছা, মানে তাহলে সেম 4-এ থাকবে নাকি? সেম 4-এ আছে, সেম 4-এ ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে একদিন সিলেবাসটা দেখছিলাম আছে, পুরোপুরি দেখা হয়নি। কার্বনিক কেমিস্ট্রি রয়েছে আর এইসব হুম। সাবস্টিটিউশন পড়েছি আমরা, SN1 পড়েছি, SN2 পড়েছি, অ্যালিফ্যাটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন যেটা। না, ওগুলো তো SN1 SN2 তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটা তো ইলেকট্রোফিলিক হ্যাঁ সাবস্টিটিউশন। ওইগুলো পড়েছি, মানে অ্যালিফ্যাটিক রিলেটেড কিছু পড়িনি। হুম হুম। হ্যাঁ, মানে পড়ার সময় মানে অর্গানিক কেমিস্ট্রি এইভাবেই পড়তে। আচ্ছা, কোনটা ভাল লাগে, কোন কেমিস্ট্রি ভাল লাগে, ফিজিক্যাল, ইনঅর্গানিক না অর্গানিক? ফিজিক্যাল 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 ভাল লাগে, আচ্ছা। আমারও ফিজিক্যাল স্পেশাল, যদিও আমার অর্গানিক মানে এক্সট্রাঅর্ডিনারি ভালো লাগে। আম, আম, হ্যাঁ, যাই হোক, তো ফিজিক্যাল মানে ফিজিক্যাল তারপরে ইনঅর্গানিক তারপরে অর্গানিক, নাকি ফিজিক্যাল অর্গানিক ইনঅর্গানিক ফিজিক্যাল তারপরে ইনঅর্গানিক তারপরে অর্গানিক। তারপরে অর্গানিক? অর্গানিক একেবারে মানে বোঝাচ্ছে না এরকম ব্যাপার, তাই তো? হ্যাঁ মানে মানে আমি হয়তো মানে মানে রাজেশ স্যারের কাছে পড়তাম, এবার উনি এত মানে ভাস্ট করে পড়াতেন। আমাদের দেখুন আমাদের কলেজে কিছুই হয় না, কলেজে পুরো নেট আউটপুট 0। তো সেই জন্য মানে কলেজ থেকেও যে কিছু ভালোবাসা যে মানে জন্মাবে সেটা তো কোনো ব্যাপারই নেই। তো টিচার স্বাভাবিকভাবে টিচারের ওপরেই পুরোপুরি নির্ভরশীল। তো রাজদীপ স্যার মানে এতদিন যেভাবে পড়িয়েছেন আমাদেরকে মানে মানে সবকিছু আর কি, মানে উনি পড়িয়ে দিতেন আর কি। এবার পড়িয়ে দিয়ে মানে আলটিমেটলি কি হতো মানে সেটা মানে একজন টিচার আর কি, না অমৃত স্যার আমাদেরকে বলছিলেন যে একজন টিচার ধরো পড়ছে, সে সেই ব্যাপারটা সে জানে, দ্যাট ইজ নোন টু হিম অর হার, কিন্তু তুমি তো সেটা জানো না। তুমি হয়তো সেই মুহূর্তে পুরো অ্যাপ্রোচটা বুঝছো, কিন্তু ইন দা লং রান কিন্তু তোমাকে সেটা মুখস্থই হয়ে যাচ্ছে, কিন্তু ইন দা লং রান তুমি হয়তো সেটা রিয়েলাইজ করছো না যে না এটা মুখস্থ, না এটা আমি তো বুঝেই করছি। কিন্তু তুমি যখনই একটা কোনো আননোন কোনো একটা প্রবলেম তুমি যখন ফেস করবে, তখন তো তুমি আটকে যাবে, বিকজ তুমি তো সেটা চোখে দেখোনি আগে, তুমি একরকম ভাবে দেখে এসেছো, সেটা তুমি হয়তো অ্যাপ্রোচটা বুঝেছো, কিন্তু সেটার পরীক্ষায় তো আসেনি, সেটা একটা অন্য একটা জিনিস নতুন এসেছে। তো তখন তোমাকে মানে কিছু সাইন্টিফিক টেকনিক জানতে হবে, যেখান থেকে তুমি ইজিলি তুমি মানে ওই রিঅ্যাক্টেন্ট কোথা থেকে তৈরি হয়েছে কিংবা কি প্রোডাক্ট হবে সেটা দিয়ে মানে তুমি কিছু নিতে পারবে। এন্ড দ্যাট ওয়ান অফ দ্যাট ইজ ইলেকট্রোসিনথেটিক অ্যাপ্রোচ, যেটা উনি মানে আমি সিলেবাসে না থাকা সত্ত্বেও উনি আমাদেরকে বললেন যে রাফ পেজে এটা করবো, যে যত ইলেকট্রনিক কাটা মানে বাড়ির মানে বাড়ির আর কি কাটাকুটি খেলা যেরকম একটা মানে না হ্যাঁ, মানে retrosynthetic analysis is important. Retrosynthetic analysis synthesis এর রেসপেক্টে ইম্পর্টেন্ট, বাট অর্গানিক কেমিস্ট্রি ইন জেনারেল, যেটা আমি মানে এইচএস লেভেলে যাদেরকে আমার অর্গানিক পড়ানোর সুযোগ হয়েছে, আমি তাদেরকে এটা খুব মানে ডিটেলে বোঝানোর চেষ্টা করি যে অর্গানিক কেমিস্ট্রির ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা, সেটা বাকিদের মতো নয়। এবং অর্গানিক কেমিস্ট্রিতে আমাকে ওই ভেতরের ইনটিউশনটা, অর্গানিক কেমিস্ট্রি ইজ ইনটিউটিভ সায়েন্স, একটা বইয়ের নাম আমি জানি না পড়েছো কিনা বইটা, কিন্তু নাম নিশ্চয়ই শুনে থাকবে, জনাথন ক্লেডেনের একটা বই আছে, ক্লেডেনের বইতেও এটা লেখা আছে, আরো অনেক বইতে লেখা আছে, হ্যাঁ হ্যাঁ যে অর্গানিক কেমিস্ট্রি সেটা তার জন্মলগ্ন থেকেই একটা ইনটিউটিভ সায়েন্স। যেহেতু সেটা একটা ইনটিউটিভ সায়েন্স, সেহেতু সেই ইনটিউশনটা ডেভেলপ করাটা স্টুডেন্টদের মধ্যে ভীষণ ভীষণ দরকারি, যে এই রিয়াকশনটা কোন দিকে যেতে পারে, এর একটা সেন্স, এটা ডেভেলপ হওয়া ভীষণ দরকারি। এবং যারা অর্গানিক কেমিস্ট্রি করেছে এতদিন ধরে, সে ইমিল ফিশার হোক কি উডওয়ার্ড হোক, হফম্যান হোক, এদের সবার কিন্তু ওই ইনটিউশনটা ডেভেলপ করেছিল বলেই তারা করতে পেরেছে। তার ছোট্ট উদাহরণ যদি আমি দিই, যে আমরা যে কেমিস্ট্রি নিয়ে কথা বলি, ফিজিক্যাল নয়,
বাকি যে কেমিস্ট্রিটা নিয়ে কথা বলি, অর্থাৎ যেখানে আমরা মানে কেমিস্ট্রি কথাটার মানে কি, কেমিস্ট্রি কত 2 বছর উচ্চ মাধ্যমিকে পড়েছে, 2 বছর এখন পড়ে ফেলেছে, কেমিস্ট্রি কথাটার মানে কি? এনিথিং, মানে যা মনে হয় 4 বছর কেমিস্ট্রি পড়ে। কেমিক্যালি অ্যাক্টিভ, কেমিক্যালি কেমিক্যালি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ, যে মানে যেটা মেজারমেন্ট হয় আর কি, তো সেই সায়েন্সটাকেই মানে আমরা। বুঝলাম, মানে তাহলে কেমিক্যালি অ্যাক্টিভ এই কথাটার মানে কি? যদি ওইভাবেই বলতে হয় তাহলে আমাকে তো একদম ব্রেকডাউন করে যেতে হবে যে কেমিক্যালি অ্যাক্টিভ এই কথাটার মানে কি। তাহলে মানে কেমিক্যালি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ এই কথাটা তো আসছে কেমিস্ট্রির মানে অ্যাডভার্ব হিসাবে, তাই না? কেমিস্ট্রি সামথিং আছে কিছু একটা, তার অ্যাডভার্ব হিসাবে আমি বলছি যে এ কেমিক্যালি অ্যাক্টিভ, এ কেমিক্যালি অ্যাক্টিভ নয়। তাহলে এই যে কেমিস্ট্রি ব্যাপারটার মানে, কেমিস্ট্রি শব্দটা আর কোথায় শুনেছো সাবজেক্টের বাইরে? ফ্রেন্ডশিপ, গুড হ্যাঁ, কেমিস্ট্রি ফ্রেন্ডশিপ, যেটাকে বলি। হ্যাঁ সিনেমায় হিরো হিরোইনের মধ্যে কেমিস্ট্রি। সো তাহলে আমরা এখান থেকে কি মানে হিরো হিরোইনের মধ্যেও কেমিস্ট্রি আছে, দুটো বন্ধুর মধ্যেও কেমিস্ট্রি আছে, আবার এইসব শক্ত শক্ত কিছু বই টই পড়ি সেখানেও সেটার নামও কেমিস্ট্রি। তাহলে মিলটা কোথায়? মিলটা হচ্ছে এখানেই যে কেমিস্ট্রি মানে হচ্ছে সম্পর্ক, বা আরো বেটার হতে বলতে গেলে রিলেশন ডিনামিক্স, অর্থাৎ সম্পর্ক কিভাবে বিভিন্ন কন্ডিশনে ইমার্জ করছে, ইভলভ করছে, সেইটাই কেমিস্ট্রি। সেটা দুটো থ্রু আউট দা একটা 3 ঘন্টার ছবিতে যদি সিনেমার মধ্যে একটা হিরো হিরোইনের মধ্যে সম্পর্ক কিভাবে ইভলভ করছে, তাহলে হিরো হিরোইনের কেমিস্ট্রি। আর একটা বেনজিনের সাথে নাইট্রাস অ্যাসিডের কি রকম রিয়াকশন হচ্ছে, তাহলে এটা সেখানকার সম্পর্ক। অর্থাৎ এদের দুজনের রিলেশনটা কিরকম, এটা কি করবে একসাথে থাকলে, একসাথে থাকলে এবং পার্টিকুলার কোনো কন্ডিশনে থাকলে। 5 ডিগ্রিতে রাখলে কি হবে, 500 ডিগ্রিতে রাখলেই বা কি হবে। সো কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট মলিকুলে মলিকুলে রিলেশন এবং তাদের ডাইনামিক্স। আচ্ছা, যদি তাই হয় তাহলে মলিকুল তো তৈরি হয় অ্যাটম দিয়ে। তার মানে আমি আরো ভেঙে বলতে পারি যে আসলে কেমিস্ট্রি হচ্ছে অ্যাটমে অ্যাটমে রিলেশন। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই যে অ্যাটমে অ্যাটমে রিলেশন, এই রিলেশনটা ডিটারমাইন্ড হয় কার দ্বারা? অর্থাৎ এই অ্যাটম এর সঙ্গে বিক্রিয়া করবে কি করবে না। হ্যাঁ, আমি যদি এইভাবেই ভাবি যে এর সঙ্গে বিক্রিয়া করবে নাকি করবে না, এটা কোন প্যারামিটারের দ্বারা এটা ডিটারমাইন্ড হয়? যে দুটো হিলিয়াম অ্যাটম বিক্রিয়া করবে না, দুটো হাইড্রোজেন অ্যাটম বিক্রিয়া করে বোধহয় পৃথিবীর সবচেয়ে স্টেবল বন্ডটা তৈরি করবে, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড। কেন, মানে এটা কার দ্বারা ডিটারমাইন্ড হচ্ছে? সেটা অনেক এক্সটার্নাল ফ্যাক্টর থাকবে, রিয়াকশন মিডিয়াম কিরকম স্যুট করছে সেটা দেখতে হবে, তারপরে না না, ওদের সেগুলো তো নিজস্ব। এক্সটার্নাল ফ্যাক্টর। আমি ধরে নিলাম কোন একটা কন্ডিশন, আমি কন্ডিশন নিয়ে চিন্তাই করছি, আমি বলছি কোন একটা কন্ডিশনে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড হলো, কিন্তু হিলিয়াম হিলিয়াম বন্ড হচ্ছেই না, মানে ওই সেম কন্ডিশনের হ্যাঁ, আশেপাশে কোনো কন্ডিশনে হচ্ছে না। কেন, মানে তার মানে মানে কে অ্যাকচুয়ালি রোলটা প্লে করছে? আচ্ছা, একটু সহজ করে দিই। দুটো অ্যাটম যখন একে অপরের সঙ্গে রিয়্যাক্ট করে আমরা বলি সো কল্ড, তখন আসলে এই রিয়্যাক্ট কথাটা বলতে আমরা কি বোঝাই? ইলেকট্রন একজন দিচ্ছে একজন নিচ্ছে, হ্যাঁ, তার এরকম মানে ব্যাপার। ইলেকট্রনের কিছু একটা গন্ডগোল ঘটে, তাই তো? হ্যাঁ, ইলেকট্রনের মধ্যে গন্ডগোল ঘটে। এবার অ্যাটমের যদি আমি বোরের মডেলটাই নিই, তার মানে কি, নিউক্লিয়াস আছে এবং তার পাশে ইলেকট্রন আছে। এবং আমরা জানি, আমরা ওই এইচএসএ এবং অনার্স লেভেলে পড়তে গেলে প্রথমেই একটা চ্যাপ্টার পড়ানো হয় যেটাকে বলা হয় এক্সট্রা নিউক্লিয়ার পার্ট অফ দ্য অ্যাটম। অর্থাৎ হ্যাঁ, অ্যাটমের নিউক্লিয়াসের ভেতরে আমরা ঢুকছি না। আমরা যে কেমিস্ট্রি নিয়ে সাধারণভাবে কথা বলি অ্যাটলিস্ট অনার্স লেভেল অব্দি, এমএসসি লেভেল পর্যন্ত, সেই কেমিস্ট্রি মূলত এক্সট্রা নিউক্লিয়ার পার্টের কেমিস্ট্রি, নিউক্লিয়ার পার্টের কেমিস্ট্রি নয়। নিউক্লিয়ার কেমিস্ট্রি আছে কিন্তু সেটা সাধারণত কেমিস্ট্রি সিলেবাসে ডিল করা হয় না, করলেও সেটা এমএসসি লেভেলে ডিল করা হয়। হ্যাঁ, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরের কি কেমিস্ট্রি হচ্ছে, একটু একটু থাকে নিউক্লিয়ার কেমিস্ট্রি, সামান্য পার্ট তো থাকে, আমাদের সময় তো থাকতো।
কিন্তু সেটা ওই আইসোটোপ ওই রেঞ্জে, ওটাকে নিউক্লিয়ার কেমিস্ট্রি থেকে নিউক্লিয়ার ফিজিক্স বলা বেটার। তবে স্যার আবার কথাটা কেটে কেটে যাচ্ছে। স্যার একদম বুঝতে পারছি না। চিন্তাশীল সেই কেমিস্ট্রিটা মূলত এক্সট্রা কেটেছে। এখন ঠিক আছে? হ্যাঁ এখন বলুন আপনি যে আমরা যে নিউক্লিয়ার ফিজিক্স বলা ঠিক আছে? সেটা বেটার অত অব্দি বুঝতে পেরেছি, তারপরে কি বললেন বুঝতে পারলাম না। হ্যাঁ মানে নিউক্লিয়ার কেমিস্ট্রি আমরা পড়ি না, অনার্স লেভেলেও পড়ি না, এমএসসি লেভেলে গিয়ে তাও হয়তো কখনো কখনো পড়ার সুযোগ হয়। আমরা যে কেমিস্ট্রিটা পড়ি সেই কেমিস্ট্রিটা মূলত এক্সট্রা নিউক্লিয়ার পার্টের কেমিস্ট্রি, তাই না? যা হচ্ছে ওই নিউক্লিয়াসের বাইরের অংশতেই হচ্ছে, সেখানে কটা ইলেকট্রন থাকছে তার উপর বলে দিচ্ছি আমি যে এই মলিকুলটা স্টেবল হবে কি হবে না ইত্যাদি প্রভৃতি। তাহলে আওয়ার কেমিস্ট্রি ইজ বেসিক্যালি এক্সট্রা নিউক্লিয়ার পার্টের কেমিস্ট্রি। আর এক্সট্রা নিউক্লিয়ার পার্টে কে থাকে? ইলেকট্রনস। ইলেকট্রন। সো আমাদের কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট ইলেকট্রনের কেমিস্ট্রি। আমরা এখানে ইয়ে করে ফেললাম, ফলে এ অ্যাটমের ইলেকট্রনের সাথে বি অ্যাটমের ইলেকট্রনের যা ইন্টারাকশন ইন টার্মস অফ ফোর্স, মূলত কুলম্বিক অ্যাট্রাকশন, ঠিক আছে? সেইটাই আমরা ওখানে, এবং বিভিন্ন টাইপের কুলম্বিক অ্যাট্রাকশনই আমরা পড়ি, ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন, ঠিক আছে, লন্ডন ফোর্স, ঠিক আছে, তারপরে হচ্ছে লিনার্ড জোন্স পোটেনশিয়াল, এগুলো নাম শুনেছো না? হ্যাঁ হ্যাঁ। এগুলো আসলে সমস্তটাই কম বেশি কুলম্বিক বিভিন্ন টাইপের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। চারটে বেসিক ফোর্স তো হয় ফিজিক্সের নিরিখে, উইক নিউক্লিয়ার, স্ট্রং নিউক্লিয়ার, এই দুটোই নিউক্লিয়াসের ভিতরের গল্প, গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। সো এই ইলেকট্রনের যে ইন্টারাকশন সেটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এবং ডিফারেন্ট টাইপের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মানে ইলেকট্রোম্যাগনেটিক পোটেনশিয়ালের গল্প আমরা পড়ে থাকি। তো যাই হোক, তো আমরা এই এতগুলো কথা বলে আলটিমেটলি যেখানে এলাম যে তাহলে মানে আমাদের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি আসলে ইলেকট্রনের সম্পর্কের গল্প। ডিফারেন্ট দুটো ইলেকট্রন, তারা ডিফারেন্ট কন্ডিশনে আছে, কেউ হয়তো একটা 20 খানা প্রোটন দ্বারা আবদ্ধ একটা ইলেকট্রন, আর একটা হয়তো 5 খানা প্রোটন দ্বারা আবদ্ধ ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনের মধ্যেকার ইন্টারাকশন, এই তো ব্যাপার। এবং সেই ইলেকট্রন গুলো কত দূরে আছে কি, অল দ্যাট। যদি তাই হয় তাহলে কেমিস্ট্রির সূত্রপাতের জন্য, কেমিস্ট্রি সাবজেক্টটা জন্মগ্রহণের জন্য ইলেকট্রন আবিষ্কার হওয়াটা ম্যান্ডেটারি তো? হ্যাঁ। যে মানব সভ্যতার কাছে ইলেকট্রনের ধারণাই নেই, সেই মানব সভ্যতা কি কেমিস্ট্রি নিয়ে কথা বলতে পারে? না, পারে না। অথচ ইলেকট্রন আবিষ্কার হয় কবে? ইলেকট্রন প্রথম আবিষ্কার হয় 1890s অ্যারাউন্ডে, মানে 1886 বোধহয় প্রথম ওই এক্সপেরিমেন্ট হয় আর কি, জে থমসনের যে এক্সপেরিমেন্টটা, ঠিক আছে? আর ইলেকট্রনকে ফাইনালি ইলেকট্রন হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 1905 টাইপের, ঠিক আছে? অথচ ইমিল ফিশার গোটা কার্বোহাইড্রেট কেমিস্ট্রিটা, যেখানে তাকে ভুড়ি ভুড়ি রেডক্স রিয়াকশন করতে হয়েছে, এবং রেডক্স রিয়াকশন ইজ নাথিং বাট ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশন, ভুড়ি ভুড়ি অ্যাকুরেট রেডক্স রিয়াকশন করতে হয়েছে তাকে, সেই ইমিল ফিশার 1901 সালে নোবেল পুরস্কার পেয়ে যাচ্ছে কার্বোহাইড্রেট কেমিস্ট্রিটাকে পুরো ডেভেলপ করে দিয়ে, ঠিক আছে? এবার তুমি ভ্যানটাপের কথা বলতে পারো, বা এই যে ফিশারের আরো কিছু কাজ বললাম, যে ইন্ডিগো এত ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট একটা ডাই, যেটা দেশে দেশে যুদ্ধ, আমাদের এখানে কত মানুষের যুদ্ধ ইত্যাদি সমস্ত, মানে মানুষ মার খেয়েছে, মরে গেছে, বিদ্রোহ করেছে, সেই ডাইটাকে তৈরি করে ফেলেছে ওই 1890 অ্যারাউন্ডে, যখন ইলেকট্রনের কনসেপ্টই মানব সভ্যতার কাছে পরিষ্কার নয়। হাউ কুড দ্যাট বি পসিবল, তাই না? মানে ইমিল ফিশার তাহলে কি করে এতগুলো অ্যাকুরেট রেডক্স রিঅ্যাকশন করে একদম গ্লুকোজের স্ট্রাকচার ডিটারমাইন করে দিল, গ্লুকোজের আরো বাকি 15টা আইসোমার তাদের স্ট্রাকচার ডিটারমাইন করে দিল? কি করে সম্ভব? যার কাছে ইলেকট্রনেরই কনসেপ্ট নেই, সে কি করে এটা করতে পারে? পারে, তার কারণ হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি ইজ আন ইনটিউটিভ সায়েন্স। যদিও ইলেকট্রনের সম্পর্ক দ্বারাই এটা সবকিছু ডিটারমাইন্ড হচ্ছে, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি সেই দায়বদ্ধতা নেই যে আমাকে ইলেকট্রনের ডিনামিক্স বুঝে তারপরে আমাকে মলিকুলার রিয়াকশন করতে হবে। অর্গানিক কেমিস্ট্রির ইন ইটসেলফ একটা ইনটিউশন আছে, যাদের সেই ইনটিউশনটা থাকে তারা ওই ইনটিউটিভলি কাজগুলো করে দিতে পারে। দেখবে তোমাদের এখন তো তোমাদের
কলেজ লেভেলে পড়ছো, আমি জানি না তোমরা এই পড়াশোনা নিয়ে এত ইন্টারেস্টেড ডিসকাশন করো কিনা। আমাদের সময় এটা খুব হতো যে ফিজিক্যাল আর অর্গানিকের মধ্যে একটা লড়াই বাঁধিয়ে দেওয়ার চেষ্টা, যে ফিজিক্যালরা বলতো যে হ্যাঁ আমরা খুব ম্যাথমেটিক্যাল, আমরা যা বলি কংক্রিট। অর্গানিক তো কিরম ভাষা ভাষা, কিছু না মিললেই ওরা বলে দেয় স্টেরিক হিন্ড্রেন্স কাজ করছে, কি অমুক ফ্যাক্টর কাজ করছে, তমুক ফ্যাক্টর কাজ করছে, ঠিক আছে। তো কে সেরা এটা নিয়ে লড়াই হতো, আমি জানি না এখন ওই লড়াই হয় কিনা, ঠিক আছে। কারণ এখন তো ইনিটসেল পড়াশোনার প্রতি ঝোঁক কমেছে, ফলে ওই আর কি মানেই কাজ চলে যায় সবটা। তাই সেই জন্য আমি জানি না এখন এই আলোচনা হয় কি, কিন্তু এই আলোচনা কোনো মানে নেই। তার কারণ হচ্ছে ঠিক কথা যে ফিজিক্যাল কেমিস্ট্রি অনেক বেশি অঙ্ক নির্ভর এবং ফিজিক্যাল কেমিস্ট্রি অনেক বেশি অ্যাকুরেট বা কংক্রিট, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি নিজেকে কংক্রিট করার কোনো দায় নেই। অর্গানিক কেমিস্ট্রি নিজেকে যেটুকু কংক্রিট করার দায় দেখায় সেটা মূলত জাতে ওঠার জন্য, তার কোনো দায় নেই মানে অঙ্ক দিয়ে সবকিছু প্রমাণ করতে হবে। সে আজকের দিনে দাঁড়িয়ে একটা অর্গানিক কেমিস্ট্রি একটা কমপ্লেক্স মলিকিউলকে উইদিন আ ডে তার স্ট্রাকচার ডিটারমাইন করে দিতে পারে। একটা মলিকুল কি কমপ্লেক্স মানে একটা বিশাল বড় মলিকুলের তার কোথায় একটা নাইট্রোজেন কার্বন বন্ড আছে সেই বন্ডটা আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। তাহলে এই লেভেলে যে সায়েন্স উঠে গেছে, তার কি সত্যি দায় আছে যে নাইট্রোজেনের একদম এক্সাক্ট এনার্জি ক্যালকুলেট করে, কার্বন এনার্জি ক্যালকুলেট করে ওসব করুক না করুক, ফিজিক্যাল কেমিস্ট্রির লোকরা করুক, দুটোই দরকারি, এদের মধ্যে কোনো বিরোধ নেই। কিন্তু যেটা বোঝার, আমি এত কথা এই কারণেই বলছি যে অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা বোঝার, যে আমাকে যদি বেটার অর্গানিক কেমিস্ট্রি বুঝতে হয় তাহলে অর্গানিক কেমিস্ট্রির দুনিয়াতে আমাকে ঢুকতে হবে, অর্গানিক কেমিস্ট্রির ওয়ার্ল্ডটাকে বুঝতে হবে, ইনটিউটিভ সেই ইনটিউশনটা ডেভেলপ করতে হবে। আমি আকছার এই কথাটা বলে থাকি এবং আমি নিজেও অর্গানিক শিখেছি এইভাবে যে অর্গানিকে এক্সাক্ট কি উত্তর হবে, একটা রিয়াকশন দেওয়া হলো তার কি উত্তর হবে, ইট ডাজেন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার যে রিয়াকশনটা কোন দিকে যেতে পারে, রিয়াকশনটা কি হতে পারে, এইটা ম্যাটার করে, অ্যাকুরেট রেজাল্টটা ম্যাটার করে না, ঠিক আছে। এই ইনটিউশনটা কি করে ডেভেলপ করা, ওইভাবেই ডেভেলপ করা, ওই জন্য খাতাটা খুব ইম্পর্টেন্ট। এবং অমৃত স্যার কেন খাতার কথা বলেছে, তার মানে অমৃত স্যার রাজদীপ স্যার দুজনেরই প্রবলেম আছে, ঠিক আছে। মানে আমি দুজনের পড়ার সম্পর্কে অবহিত, এবং অমৃতকে হয়তো খানিকটা এগিয়ে রাখবো আমি, তার কারণ হচ্ছে যে সে এখনো সিএস এর নোট ফলো করেই পড়ে। তোমার অমৃত স্যার যে নোট গুলো দেয় না, সেই নোটগুলো আসলে চন্দন সাহার নোট, ঠিক আছে। তো এই নিয়ে আবার অনেক গল্প, এখন আর দেয় না নোট। উনি আমাদের ক্লাসে একটা লেকচার মতন দেন, তো সেখান থেকে আমরা মানে মানে সব মেকানিজম বা ইয়ে আর কি, যা ইম্পর্টেন্ট যা ইয়ে কনসেপচুয়াল গুলো উনি মুখে বলতে বলতে যান, এবং আমরা নোট করতে করতে থাকি, এবং যেখানে ডাউট হয় ইয়ে যেখানে একটু অ্যাবনর্মালিটি মনে হয় যে ইয়ে হচ্ছে কেন হচ্ছে ব্যাপারটা, তো তখন আমরা জিজ্ঞাসা করি। এবার মানে আমাদের উনি মানে আমি তো এবার তো সেম করে ক্লাস 3 দিন হয়েছে মাত্র, তো আমি গেছি, আমি এইবারই ভর্তি হয়েছে প্রথম। তো আচ্ছা এবার আচ্ছা, আমি অন্যান্য যারা আমার ব্যাচমেট যারা, তারা বলছেন যে উনি স্টাডি মেটেরিয়াল দেন, এবং স্টাডি মেটেরিয়ালে উনি ক্লাসের যেগুলো পড়ান সেগুলোই আরো ডিটেলে ইন কোয়েশ্চেন আনসার ওই ফর্ম যে স্টাডি মেকানিজম। মেটেরিয়ালটা দেন, ওই স্টাডি হ্যাঁ, মেটেরিয়ালটা আসলে এই চন্দন সাহা, যার বইও আছে, মানে আমি রেকমেন্ড করবো, যদি অর্গানিক কেমিস্ট্রি, এখনো তো তোমার কাছে একটা 3খানা সেমিস্টার বেঁচে আছে, যদি অর্গানিক কেমিস্ট্রি আরেকটু বেটার হইতে, আমি বোধহয় সিএস এখন পড়ান না, তবে পড়ালেও অনলাইন পড়ান, আগে কলেজ স্ট্রিটে পড়াতো। এবং এরা সবাই মানে অমৃত, রাজদীপটা যতদূর মনে করতে পারছি, রাজদীপ অমৃত, ঠিক আছে, তারপরে আরো অনেকে যা যা আছে, এবং আমিও, এরা সবাই হচ্ছে ওই লোকটির স্টুডেন্ট। এবং ওই লোকটি কলকাতার মানে লাস্ট 20 বছরে, যদি বলি লাস্ট 20 বছরের অর্গানিক কেমিস্ট্রির স্টলওয়ার্ড, ইফ নট মানে আমরা ওয়ান অফ দ্য স্টলওয়ার্ড বলতে পারি, যদি আমি আরো লোককে ওর মধ্যে ইনকর্পোরেট করতে চাই, বাট মানে সিএস। এখন সিএস এর নাম হয়তো প্রায় শোনাই যাবে না, কিন্তু সিএস এর বই আছে, ঠিক আছে, সিএস এর বই আছে, স্টাডি গাইড টু অর্গানিক কেমিস্ট্রি এরকম করে নাম, সিএস এর বই। তুমি জানো, দেখেছো? দেখেছি। এবার কি বলুন তো, মানে মানে আমি ফার্স্ট টাইমে ওনার বই মানে একটু পড়েছিলাম আমি, আমার ভালোই লেগেছিল, কারণ একটা মানে কনসেপচুয়ালি কম্প্যাক্ট একটা, কারণ আমাদের তো সেমিস্টার সিস্টেমে তো মানে খুব তো আমাদের মানে মানে খুব মানে প্রচুর বই ঘেটে ঘেটে পড়ার যে ব্যাপারটা, সেটাও যেটা 11-12 যেটা আমরা করতাম আর কি, প্রচুর বই ঘেটে ঘেটে পড়তাম, তো সেটা তো মানে একটু একটু কমে গেছে। আর কলেজের মানে স্ট্রিক্ট
যে রুটিনটা সেটাও ফলো করতে হয়, প্রত্যেকদিন কলেজ যেতে হবে, নাহলে প্র্যাকটিক্যাল করতে দেবে না। যদিও কলেজে কোনো লাভ হয় না গিয়ে, একদমই পুরো জিরো, কারণ প্র্যাকটিক্যালে তো দেখতেই পাচ্ছেন খুব বাজে অবস্থা। এবার কনসেপচুয়ালি স্ট্রং করাটা যেটা আমাদের রেসপন্সিবিলিটি, সেটাও আমাদের করেনি। সবই মুখস্থ করছি, অর্গানিকে মানে লিটারালি মানে আমি মুখস্থ করছি, যেরকম ইতিহাস যেরকম মুখস্থ করে সেরকম অর্গানিক আমি মুখস্থ মানে করছি, কি এটা করবো করে না তো করবো। তুমি মানে বেশি দূর মানে এটা এই যে সেমিস্টার সিস্টেম চাপানোটাই একটা ভুল। এবং আমরা হচ্ছে লাস্ট ব্যাচ যারা সেমিস্টার সিস্টেমের বাইরে বেরিয়ে এসেছে। আমাকে এমএসসি তে সেমিস্টার পড়তে হয়েছে, কিন্তু বিএসসি তে পড়তে হয়নি। হ্যাঁ, আহ, তারপরে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, এবং এটা ওই কারণেই করা যে ভীষণ খারাপ, মানে আমি প্রায় হলফ করে বলতে পারি যে আজকালকার দিনে যারা অনার্স লেভেলে ইয়ে পড়ছে, কেমিস্ট্রি ধরলাম, বাকি সাবজেক্ট ছেড়েই দিলাম, তাদের একটা খুব মানে খুবই কম সংখ্যক থাকবে যারা কনসেপচুয়ালি সাউন্ড। এবং এইটা কিন্তু কনসেপচুয়ালি যদি সাউন্ড না হও তুমি, তাহলে তুমি বেসিক সায়েন্স নিয়ে এগোতেই পারবে না। এবার একেবারে কি এগোতে পারবে না, না এগোতে পারবে, বরং ভালোই এগোতে পারবে। আজকালকার দিনে দেখে তো আমি অবাকই হই খানিক, ভালো এগোতে পারবে। যে আজকালকার দিনে ভারতবর্ষে, বিশেষত ভারতবর্ষে যদি তোমাকে কাজ করতে চাও, তোমার ওইগুলোই চাওয়া হবে যে তুমি ওবিডিয়েন্ট কিনা। কিন্তু সায়েন্স ওবিডিয়েন্টের ওপর চলে না, সায়েন্স চলে কোশ্চেন করার উপর। এভরিথিং শুড বি কোশ্চেন, যে এটা কেন হয়, কেন 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার, কেন HCl দেবো, NaOH দেবো না, কেন অন্য অ্যাসিড দেবো না, এই প্রত্যেকটাতে প্রশ্ন করতে করতে যেতে হবে। এবং যদিও সেমিস্টার সিস্টেম তোমাকে ওই বাউন্ডারিটা খানিক ফেলে দেবে, আমার রেকমেন্ডেশন হচ্ছে যদি সাবজেক্টে শিখতে চাও, এবং আমি জানি না তুমি পরবর্তীকালে কেমিস্ট্রি বা বেসিক সায়েন্সে থাকতে চাও নাকি এরপরে অন্য কিছু করতে চাও, তাহলে আলাদা কথা। কিন্তু যদি বেসিক সায়েন্সে থাকতে চাও, দেন ইট ইজ মাস্ট রেকমেন্ডেড যে কনসেপচুয়ালি স্ট্রং হতেই হবে। এই কনসেপচুয়ালি স্ট্রং না হলে পরে কোনো জায়গায় দাঁড়ানো যায় না। বাকি দুনিয়া যা খুশি বলে নি, সেমিস্টারে 2 পয়সা নাম্বার কম যাক, কিচ্ছু যায় আসে না। এই সিএস এর যে কথা বললাম, এই সিএস আমাদেরকে প্রথম দিন যখন পড়তে গেছিলাম, প্রথম 1-2 দিন বারবার করে এটা বলেছে যে তুমি পরীক্ষায় কত নাম্বার পেলে কি নাম্বার পেলে না, আমি কোনোদিনও তোমায় জিজ্ঞেস করবো না। তুমি এসে বলতেই পারো যে হ্যাঁ পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে স্যার, এত নাম্বার পেয়েছি, কিন্তু আমি তোমাকে কোনোদিনও পরীক্ষার নাম্বার জিজ্ঞেস করবো না। তুমি পরীক্ষায় পাস করলে না ফেল করলে, ইট ডাজেন্ট ম্যাটার আমার কাছে। আমার কাছে এটা ম্যাটার করে যে আমি পড়াতে আমার ভালো লাগে, আমি এটা পড়াতে আমি পড়াবো। তোমার যদি পড়তে ভালো লাগে তাহলে তুমি এসে পড়বে। আমি সিলেবাসের তোয়াক্কা করবো না, আমি আমার মতো করে পড়াবো, তুমি তোমার মতো করে পড়বে। পরীক্ষা পাস করা তোমার দায়, ঠিক আছে? এটা প্রথম দিন করা। এবং তারপরে এটা বলতো যে পরীক্ষা পাস করা না একটা ব্যারিয়ার ক্রস করার মতো, অ্যাক্টিভেশন এনার্জি ক্রস করার মতো। ইট ডাজেন্ট ম্যাটার আমি কত ভালো করে ব্যারিয়ারটা ক্রস করছি, দুনিয়া তোমাকে উল্টো কথা বলবে যে এই এটা হতে হবে, ওটা হতে হবে, না হলে হবে না, ঠিক আছে? এসব কিচ্ছু নয়। কনসেপচুয়ালি যদি স্ট্রং থাকে আর একটা মিনিমাম ব্যারিয়ার যদি তুমি ক্রস করতে পারো, হুইচ ইজ ভেরি ইজি, আর সেমিস্টার সিস্টেমে তো আরো ইজি, তাহলে বাকি দুনিয়া মানে বাকি সবকিছু হয়ে যাবে, ঠিক আছে? এটার মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু কনসেপচুয়ালি যদি উইক থাকো, তাহলে সাবজেক্ট নিয়ে এগোনো মুশকিল। বড়জোর পিএইচডি টিএইচডি টেনে টুনে করে নিতে পারবে, তারপরে তুমি হয়তো কোথাও এখনকার কলেজে চাকরিও পেয়ে গেলে। কিন্তু আলটিমেটলি যেটা হবে যে টিচারদেরকে তুমি এখন দেখে নিন্দবন্ধ করো যে এরা কিছুই বোঝায় না, তুমি ওরকম একটা টিচার হবে পরে গিয়ে। তুমি মানে তোমরা আর কি, যারা এই কনসেপচুয়ালি পুয়ার থেকে যাচ্ছে। ফলে আমার এটা রেকমেন্ডেশন যে দুনিয়া যা খুশি বলেনি, ফাইট ইট আউট, যে আমাকে কনসেপচুয়ালি স্ট্রং হতেই হবে। যদি সবগুলো তো হতে হবে আমি বলছি না, যদি মনে হয় যে ফিজিক্যাল নিয়ে আমি এগোতে চাই, তাহলে ফিজিক্যালি আমাকে কনসেপচুয়ালি স্ট্রং হতে হবে। এবং ফিজিক্যালি আমি যদি কম্পারেটিভলি, আর ইনঅর্গানিকে কম্পারেটিভলি আমি কনসেপচুয়ালি আমি স্ট্রং, সেটা আমি নিজেও ফিল ফিজিক্যালি, করি। হ্যাঁ হ্যাঁ বটেই। কারণ আমি যে কোনো অঙ্ক বা ইনঅর্গানিকে কোনো ডেরিভেশন, আমি হুম। আমি ইনঅর্গানিক এসডি স্যারের কাছে পড়ি। তো কার কাছে? আমি আমি এসডি স্যার, সঞ্জীব সঞ্জীব গাঙ্গুলি। বাবু। আচ্ছা, হ্যাঁ, সঞ্জীব গাঙ্গুলি আমিও পড়েছি, খুব কম দিন পড়েছি, 2-3 মাস পড়েছি। তারপরে ছেড়ে দিয়েছি সঞ্জীব গাঙ্গুলি বোধহয় আমাকে চিনবে এখনো। যাই হোক, আমাকে না চিনলেও আমার খুব ক্লোজ একটি বন্ধু, আমরা দুজনে এখন একসাথেই নানা রকম কাজ করি, শান্তনু, ওকে চিনবে। আম, যাই হোক, তো সঞ্জীব গাং আমি আমি ইনঅর্গানিক পড়েছি বিসিকে স্যারের কাছে। বিসিকে স্যারের নাম শুনেছো? না না না। সঞ্জীব গাঙ্গুলি আগে তো বলতো মাঝে মধ্যে বিসিকের কথা। এখন মারা গেছে স্যার, ফলে বিসিকে স্যারকে এখন পাওয়া সম্ভব নয়। কিন্তু বিসিকে স্যারের কাছে আমি পড়েছি। সঞ্জীব গাঙ্গুলির কাছে প্রথম কোথায় 3 মাস মতো মনে হয় পড়েছিলাম, প্রথম 3 মাস পড়েছিলাম। তারপরে
ছেড়ে দিয়েছি। আর ইনঅর্গানিক এই ফিজিক্যাল কার কাছে বল? স্যার ফিজিক্যাল আমি মানে এখানে কাছাকাছি একদম মানে টিচার তো মানে পাচ্ছিলাম না, এবং ফিজিক্যাল মানে টিচার মানে আমি ফার্স্টে যার কাছে একজন কৌশিক মানে কৌশিক স্যারের কাছে আমি পড়তাম, কৌশিক বেরা। তো উনি উনি প্রচন্ড কামাই করতেন বলে আমি ছেড়ে দিই। তারপরে মানে সেই আলটিমেটলি, এবং এখানে আরেকজনও পড়েন নবকুমার বেরা। তো হুম। আমার মানে বন্ধুরা যারা রেডি ব্রেবন কলেজে, এবং তাদের কাছে তারা প্রত্যেকে ছেড়ে দিয়েছে ওনার কাছে। কার ভালো কাছে, না নবর নাকি কাছে? হ্যাঁ, নব নব মানে নব স্যারের কাছে। কেন? তো আমি 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 জানি না আমি কেন, এবার তো মানে বলে নাকি উনি ভালো পড়ান না, উনি নাকি ভালো বোঝান না, যাই হোক মানে এই মানে তুমি কথাটা কার কাছে শুনেই পড়ো? আমার। হ্যাঁ, আমি আমি অনেক দূরে যাই পড়তে। যাদবপুরে একজন স্যার আছেন, অনির্বাণ স্যার, ডক্টর অনির্বাণ আচ্ছা। কর্মকার। ওনার কাছে হুম। আমি যাই পড়তে প্রত্যেক শনিবার পড়তে। আমি নব তো স্টুডেন্ট, ঠিক আছে, আমি নবর স্টুডেন্ট এবং নবর কি বলবো অনেক কাছের স্টুডেন্ট আর কি। তো আচ্ছা আচ্ছা। না না এইসব বা যেগুলো যারা বলেছে ঠিক বলেন, ঠিক আছে। নব এক্সিলেন্টলি বেটার টিচার, এক্সিলেন্টলি বেটার টিচার, ঠিক আছে। মানে ওই এক্সিলেন্টলি বেটার হওয়ার জন্যই বেশিরভাগ স্টুডেন্ট যে মানে যারা পরীক্ষার নাম্বার খুঁজতে যাচ্ছে তারা নবর কাছে গিয়ে শান্তি পাবে না, খুব স্বাভাবিক কথা। কারণ নব খুবই ডিটেলসে এবং খুবই মানে কি থরলি পড়ায়, এবং ও কোনো কম্প্রোমাইজ করে না, ঠিক আছে। মানে অ্যাটলিস্ট আমাদের সময় তো করতো না। আমার যদিও নবর সাথে লাস্ট 1-2 বছরে কতটা যোগাযোগ নেই, বাট আমার ধারণা নব এখনো ওরকম করে পারে। মানে নবর সাথে আমার এতই ভালো সম্পর্ক যে আমরা নবকে নব বলে ডাকি, ঠিক আছে। হ্যাঁ মানে তো আহ, ফলে মানে দাদা দাদা গোছের সম্পর্ক আর কি। তো নব এক্সিলেন্টলি বেটার টিচার, এক্সিলেন্টলি বেটার টিচার। ফলে যদি সুযোগ হয় নবর কাছে গিয়ে একদম ঢুকে বসে যাও যে পড়বো। প্রথম প্রথম খারাপ লাগবে যে কি বলছে কিছু বুঝতে পারছি না, ভালো লাগছে না, ঠিক আছে। কিন্তু টাইট ফর অ্যাটলিস্ট 2-7 মান্থ, ঠিক আছে। আম, পুরো ফিজিক্যাল কেমিস্ট্রির অ্যাটিটিউডই বদলাবে। ফলে যাই হোক, নব এক্সিলেন্ট টিচার। মানে আমি নিজে পড়েছি বলে বলছি না, সেটা তো বলছি, বাট আমি ওটা তো বলছি, কিন্তু তার বিয়ন্ডে গিয়েও বলছি নব এক্সিলেন্ট টিচার। যাই হোক, আম, ঠিক আছে, আমরা আবার এখানে ঠিক না ওইটা চেষ্টা করবে। হ্যাঁ মানে এটা আমার রেকমেন্ডেশন এক অর্থে, যে যা পড়ছো সেটা কনসেপচুয়ালি যতটা পড়া যায় এবং বই ঘেটে পড়া যায়, ঠিক আছে। বই ঘাটতে দেয় না সিস্টেম, ঠিক আছে, কিন্তু বই ঘাটতে হবে। হ্যাঁ মানে লিটারালি বই ঘাটতে হবে। ওটাই মানে আমি কোন যেটা আপনি বলতেন যে মানে তোমার মানে ক্লাস নোটটাই শেষ কথা, এরপরে কে কে তুমি বলতো? মানে রাজদীপ স্যার। আচ্ছা। এবং উনি এটাও বলতেন, মানে আমার মানে এটা মানে বলতে খুব খারাপ লাগবে, খারাপ শোনাবে আমি জানি। উনি বলতেন যে ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু তুমি চিটিং করে ম্যানেজ করে দিতে পারবে। এবার ম্যানেজ করে দিতে মানে আমার এই কথাটা খুব খারাপ লেগেছিল আমার। যে মানে কারণ হুম। এটা চিটিং, বা হ্যাঁ আমি মানছি আমাদের কাছে যে কজন পরীক্ষা দেয় কেউ অনেস্টলি পরীক্ষা দেয় না, আমায় বাদ দিয়ে। হুম। তো তো আমি জানি মানে উনি সেই অর্থে উনি বলছেন যে আমার কাছে মানে স্টুডেন্টদের কাছে নোটটা থাকুক, তাহলেই সব হয়ে যাবে। কিন্তু এটা তো মানে ঠিক না এটা, কারণ তাহলে এটা এটা কি হলো ব্যাপারটা। এবং মানে এখন মানে অনার্সের স্টুডেন্ট, ভালো অনার্সের স্টুডেন্ট আসাও অনেক কমে গেছে আর কি। কারণ ভালো স্টুডেন্ট এসে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে চলে যাচ্ছে। মানে আমার হ্যাঁ যত বটে, এটা তো একটা সমস্যা। মানে প্রেসিডেন্সির মতো কলেজে আজকালকার দিনে সিট ফাঁকা যায়, 3টে 4টে 5টা করে কাউন্সিলিং করে সিট ভরাতে হয়। তাহলে বাকি কলেজগুলোর কি সমস্যা? এটার কারণটাই ওরকম। আমাদের গোটা দেশের এডুকেশন সিস্টেমটা মানে ভাঙার থেকেও অনেক দূরে চলে গেছে আর কি, ঠিক আছে। এবং তারপরেও আমরা যে খুব শুধরানোর চেষ্টা করছি তা নয়, যা ইচ্ছা করে যাচ্ছি, ভুলভাল জিনিসপত্র। তো ঠিক আছে, মানে সেটা তো ঠিক আছে, কিন্তু আমি যদি আমাকে নিয়ে দেখি, আমাদের সময়টাও খুব বেটার ছিল তাই না, কিন্তু আমার জীবন বর্তে গেছে ওই 3জন স্যারের জন্যই। বিসিকে, সিএস এবং নবকুমার বেরা, ঠিক আছে। এই 3জন লোকের জন্যই জীবন বর্তে গেছে। 3জন যা শিখিয়েছিল, এবং মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই টিচার গুলো তোমাকে সেলফ কম্পিটেন্ট করবে। সেলফ কম্পিটেন্ট করবে ইন দ্য সেন্স যে আমি যদি আজকে কোনোদিন কনসেপ্ট নাও জানি, আমাকে যদি 5 দিন অ্যালাউ করা হয়, আমি ওই কনসেপ্টটা গিয়ে 1 ঘন্টা লেকচার দিতে পারবো। এই কনফিডেন্সটা আমার আছে। কেন আছে? তার কারণ হচ্ছে যে তারা আমাকে ওই সেলফ সেলফ কি বলবো কম্পিটেন্ট করেছে। এই যে বললাম না, সিএস এর কাছে সিএস এত
লেখা দিত, মানে এত নোট দিত সিএস এর জন্য। আর এই যে রাজদীপ, অমৃত, কলকাতা শহরে যারা অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তাদের 80 থেকে 85% টিচার, আমি ইচ্ছে করে 95% বললাম না, একটা ক্যাপ রাখলাম, মোর দেন 80% টিচার তারা যে নোটটা দেয় সেটা লেস দেন অর ইকুয়াল টু সিএস এর নোট, একদম কপিড ফ্রম ইট। ঠিক আছে, এখন হয়তো তারা একটু কম বেশি একটু ম্যানিপুলেট করার চেষ্টা করে, যেহেতু সিএস এর নোটগুলো এখন বই আকারে বেরিয়ে গেছে, এখানে একটা লিগাল মানে পাবলিশ, সিএস কিছু না বললেও পাবলিশাররা অ্যাকশন নিলেও নিতে পারে, সেই জন্য তারা হয়তো তার মধ্যে কিছু মাস্কিং করে। আমাদের সময় তো ছিল না, আমি একদম রাজদীপের নোট দেখেছি, অমৃতের নোট দেখেছি, এরা প্রত্যেকে, অমৃত তো ঘোষিত ভাবে, মানে অমৃতের গল্প আছে, আমি সেই গল্প বলতে চাইছি না। অমৃত সিএস এর খুবই প্রিয় স্টুডেন্ট ছিল, ঠিক আছে, খুবই প্রিয় স্টুডেন্ট, কিন্তু অমৃত সিএস এর থেকে সিএস এর নোট চুরি করে, যে কারণে সিএস প্রচন্ড আঘাত পায়, মানে প্রচন্ড আঘাত পায়, এবং সিএস তারপর থেকে অমৃতের সাথে কোনো যোগাযোগ রাখেনি। অমৃতের পিএইচডি কিন্তু সিএস এর আন্ডারে, ঠিক আছে, ফলে প্রায় কোনো যোগাযোগ, মানে সিএস, মানে আমি তো সিএস এর কাছে প্রায় 4 বছর পড়েছি, ফলে খুব ক্লোজ হয়ে গেছিলাম। সিএস আমাকে এটাও বলেছিল যে এমন সময় ছিল যখন ট্রপিক্যালে যখন অমৃত আসতো বা ইয়ে করতো, স্যারের একটা রুটিন ছিল, সেটা আমরাও দেখেছি। স্যার সকালবেলা ব্যান্ডেলে বাড়ি, স্যার সকালবেলা আসতো ব্যান্ডেল, ভোরবেলা আমাদের 7:20 থেকে পড়া থাকতো, পড়িয়ে বেরোনোর সময় যেখানে পড়াতো তার বাইরেই হচ্ছে পুটিরাম মিষ্টির দোকান, সেখান থেকে মিষ্টি কিনে তারপরে সে অফিসে যেত ট্রপিক্যাল মেডিসিন। তো তো স্যার বলেছিল গল্প যে অমৃত যে মিষ্টি খেতে ভালোবাসে সেই মিষ্টি কিনে পর্যন্ত নিয়ে যেত। এইরকম জায়গায় স্যারের সাথে অমৃতের সম্পর্ক ছিল একসময়, কিন্তু অমৃত খানিক ওই আর কি বিট্রেই করে, এবং তারপর থেকে স্যারের সাথে এখন অমৃতের কোনো যোগাযোগ নেই, এবং স্যার খুব কথা বলতেও চায় না অমৃতকে নিয়ে। শুধু এইটুকুই বলে যে ওই মাইকে করে অর্গানিক কেমিস্ট্রি শেখানো যায় না। না, আমাদের সময় অমৃত অনেক স্টুডেন্টকে পড়াতো এবং একটা মাইক্রোফোন নিয়ে পড়াতো আর কি। এখনো তো পড়ায় তো এখন হ্যাঁ, তো সিএস ওইটা খুব বলতো যে মাইক্রোফোন দিয়ে 80 জন স্টুডেন্টকে দিয়ে অর্গানিক কেমিস্ট্রি শেখানো যায় না, আর যাই শিখে নাও, ঠিক আছে। তো হ্যাঁ, খুব ভালো হতো যদি সিএস এখন পড়াতো, এখন পড়ায় না, জানি না অনলাইন পড়ায় কিনা। সিএস এমনি খুব টেকনিক্যালি সাউন্ড লোক, ফলে অনলাইন পড়ালেও পড়াতে পারে, কিন্তু সেটা খোঁজ নিয়ে দেখতে হবে। বাট নবর কাছে যদি সুযোগ থাকে, আমি বলবো ফিজিক্যাল, যেহেতু তোমার ফিজিক্যাল ভালো লাগে, যদি নবর কাছে সুযোগ থাকে নবর কাছে গিয়ে ঢুকে বসে পড়ো, ঠিক আছে। যদি কিছু বেগরবাই করে বলবে কৌশিক পাঠিয়েছে, ঠিক আছে। কেন বেগুর ভাই কেন করবেন? বেগরবাই মানে বলতে পারে না যে না এখন, মানে বলবে না সাধারণত নব, কিন্তু যদি বলে যে না এখন তো সেমিস্টারের মাঝখান বা এরকম কিছু যদি বলে, বলবেন স্যার শুরুই তো হয়নি সেম। মানে যাই হোক, আমি বললাম আর কি, আমি সবটাই বলে রাখলাম যে যদি কোনো কারণে নব বলে যে না এখন তো সম্ভব না অন্য জিনিস পড়াচ্ছে, নব এটা বলবে না, ইন জেনারেল এটা বলার কথা নয়, ঠিক আছে। কিন্তু কোনো যদি এরকম কিছু বলে তাহলে বলবে যে স্যার কৌশিক আমাকে পাঠিয়েছে, হ্যাঁ কৌশিক বলেছে আপনার কথা, তো বলেছে আপনার কাছেই পড়তে। তারপরে যাক, ঠিক আছে, মানে যার কাছে পড়ছো সেও আশা করি ভালোই আর কি। আমি একটু একটু নাম শুনেছি কিন্তু খুব বেশি জানি না, কিন্তু আশা করি সেও ভালো। কিন্তু নবর কাছে গিয়ে ট্রাই করে দেখতে পারো, তার কাছে ছাড়বে না, আগে ছাড়বে না, কারণ খারাপ লাগতেই পারে, না ছেড়েই নবর কাছে গিয়ে ট্রাই করে দেখতে পারো 1 মাস, ঠিক আছে। আর এরা কেউ বেতন টেতন নিয়ে খুব কি বলবো রাফ অ্যান্ড টাফ নয় যে অ্যাডভান্স দিয়ে পড়তে হবে, কিচ্ছু নয় সব, ঠিক আছে। সিএস কে তো বেতন কে দিল না, বহু লোক আমরা চিনতাম তারা সিএস কে বেতন দিতও না, সিএস কিচ্ছু খোঁজও রাখতো না, কোনো খাতায় লিখতো না, কিচ্ছু না, যে দিল বেতন পকেটে বা ব্যাগে ঢুকিয়ে নিল, ব্যাস খতম, ঠিক আছে। ফলে এরা কেউ মানে ওই বেতন টেতন নিয়ে করবে না, ফলে গিয়ে আরামসে 1 মাস নবর কাছে পড়ে দেখতে পারো, দেন তারপরে যাক গিয়ে আমরা আসি। কনসেপচুয়ালি বেটার হওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, মানে বেথুন কলেজে পড়ো, একসময় বেথুন কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট কলেজগুলোর একটা ছিল, বেথুন স্কটিশ চার্চ প্রেসিডেন্সি তো ছিলই, কিন্তু দুঃখের বিষয় এখন কোনো কলেজই আর ভালো নেই। একসময় তুমি বোধহয় জানো কিনা জানি না, রাজাবাজার সায়েন্স কলেজ, মানে যেটা কলকাতা ইউনিভার্সিটি সায়েন্স উইং, রাজাবাজার সায়েন্স কলেজ একসময় এশিয়ার সায়েন্সকে ডিকটেট করতো, অর্থাৎ রাজাবাজার সায়েন্স কলেজ থেকে এশিয়ার সায়েন্স কন্ট্রোল হতো, বিভিন্ন দেশ থেকে, ভুটান, জাপান, এইসব দেশের সর্বোচ্চ স্কলারশিপধারীরা কলকাতা ইউনিভার্সিটিতে পড়তে আসতো, ঠিক আছে।
আর এটা আমি 200 বছর আগের কথা বলছি না, 100 বছর আগের কথাও বলছি না, এটা আমি মেয়ারলি 30 থেকে 40 বছর আগের কথা বলছি, মানে 90s 2000 এরকম সময়ের কথা বলছি, বা তার আগে। ঠিক আছে, ফলে সেইটা থেকে আমরা কি এমন করলাম যে আমাদের অধঃপতন এইরকম পর্যায়ে গিয়ে পৌঁছালো, এটা ভেবে দেখার দরকারই আছে। আমরাও খুব ভালো সিচুয়েশনে পাইনি, কলেজে তো পাইনি, কিন্তু ওই যে বললাম এই যারা ঈদের কথা বললাম না, সিএসটিএস এর নব হচ্ছে আবার সিএস বিসি কে স্টুডেন্ট, কিন্তু বিসি কে সিএস এরা হচ্ছে ওই আমাদের গোল্ডেন পিরিয়ডের শেষ ভাগের, মানে এরা হচ্ছে শেষ ধ্বজাধারী আর কি। তো ভাগ্য ভালো যে এদেরকে পেয়েছি, নাহলে আমি জানি না, আমার তো ভালো লাগতো না কেমিস্ট্রি পড়তে, ছেড়ে দিতাম বড়। যাক, এ এন সি, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এ আর বি কে মিশালাম, বি তো বাদ হয়ে গেল, এ থাকলো, এ কে ঠান্ডা করলাম, আর সি এর মধ্যে নিলাম একটা ফেনোলিক ওইচ, যেটা অ্যালকালাইন মিডিয়ামে অর্থাৎ ডাইলুট এনে হয়েছে। এইবার এটাকে একটু ঠান্ডা করে কোনটাকে কার মধ্যে মেশাবো? স্যার সিটা তো ফেনলিক ওইচ। হ্যাঁ সেটা হচ্ছে অ্যালকালাইন ফেনোলিক ওইচ। হ্যাঁ হ্যাঁ, অ্যালকালাইন বিটা ন্যাপথল। আচ্ছা আমরা তাই ধরে চলি আপাতত, অ্যালকালাইন বিটা ন্যাপথল। ডাইজোটাইজ সলিউশন যেটা মানে এ যেটা, সেটা আমরা সি এর মধ্যে ঢালবো। তাহলে একটা ডাইজোটাইজ সলিউশনটা মানে এ যেটা আর কি, মানে এটা তো ডাইজোটাইজ সলিউশন, সেটা আমরা সি এর মধ্যে ঢালবো। এই ডাইজোটাইজ সলিউশন, আর সিটা হচ্ছে অ্যালকালাইন বিটা ন্যাপথল। হ্যাঁ অ্যালকালাইন বিটা ন্যাপথল। তো ডাইজোটাইজ সলিউশনটা আমরা মানে the cold diazotized, we will add the cold diazotized solution to the alkaline solution of beta naphthol, তাহলে একটা ডিপ রেড ডাই পাবো। আচ্ছা, মানে তাই কি করা হয়? মানে তোমার কাছে কোনো ম্যানুয়াল আছে এখন এই মুহূর্তে হাতের কাছে? সেটাই করেছিলাম আর কি, সেটাই করেছি, এটাই মানে এই টেস্টটাই করেছিলাম আমরা। আচ্ছা, মানে তোমাদের ক্ষেত্রে তোমরা বেসিক্যালি ডায়াজোটাইড সলিউশনটাকে বিটা ন্যাপথলের মধ্যে অ্যাড করেছিল। হ্যাঁ, তাহলে একটা ডিপ রেড টাইপ পেয়েছিলাম। সেটা মানে একটা ডিপ রেড টাইপ পেয়েছিলাম, মানে দুটোকে মানে মানে এই যে ডাইজোটাইজ সলিউশনটা দিচ্ছি, এই যে এ যেটা মানে যেটা যেটা ঢালছি, তাহলে যদি একটা ডিপ রেড ডাই পাই, মানে আননোন স্যাম্পল আইডেন্টিফাই করছি, তো তো সেটা যদি একটা ডিপ রেড ডাই পাই, দেন ইন দ্যাট কেস সেটা তো ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু কনফার্মড আর কি। সেটা ঠিক আছে, মানে আমরা ডায়াজোটাইড টেস্টটা করছি হচ্ছে প্রাইমারি অ্যামিন, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে কনফার্ম করার জন্য, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে প্রশ্নটা করছি সেই প্রশ্নটা হচ্ছে যে আমরা ডায়াজোটাইড সলিউশনটাকে বিটা ন্যাপথলের সলিউশনের মানে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট যেটা আছে সেটাকে বিটা ন্যাপথলের মধ্যে ফেলবো, নাকি বিটা ন্যাপথলটাকে অ্যালকালাইন বিটা ন্যাপথলটাকে আমি ডায়াজোনিয়াম সল্টের সলিউশনটার মধ্যে ফেলবো? এইটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, এটা মানে এটাও মানে আমারও এসেছিল প্রশ্নটা মাথায়, যে কেন আমরা এটা করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যাকে করছিলাম উনি চুপ করিয়ে দিয়েছিলেন, আমার বলছে এত জানার দরকার নেই তোমার। এই হচ্ছে সমস্যা। যাই হোক, মানে টিচারদের না, আমাদের টিচাররা কখনো এটা বলেনি যে এত জেনে লাভ নেই, ঠিক আছে, তারা বরং আরো বলেছে আরো কম জেনেছো, আরো বেশি জেনে আসতে হবে। যাকগে, যেটা মূল ব্যাপার আর কি সেটা হচ্ছে যে তো উল্টোটা করতে হয়, ঠিক আছে, মানে অ্যালকালাইন কি বলে, কি যেন বললাম, অ্যালকালাইন বিটা ন্যাপথল যেটা, ঠিক আছে, হ্যাঁ, এই অ্যালকালাইন বিটা ন্যাপথলটার মধ্যে, ঠিক আছে, মানে এটার কারণ আছে, আমরা কারণের দিক দিয়ে যাই। মানে তুমি কোনটা বললে জানো, আমি মানে আমি আরেকবার বলো, মানে এটা মানে ডাইজোটাইজ সলিউশন যেটা এ মার্ক করা, সেটা আমরা অ্যালকালাইন সলিউশন অফ বিটা ন্যাপথল which is সি, সেটার মধ্যে ঢালবো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এটাই বলেছো, ঠিক ঠিক বলেছো, মানে প্রসিডিওরাল ঠিক, কিন্তু কেন? সেটা তো আমারও প্রশ্ন ছিল, কেন, কিন্তু কেন, হ্যাঁ দেখি 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 কারণ হচ্ছে আমাকে তাহলে একটু মানে ভেতরে ঢুকতে হবে যে কেন এটা কিভাবে করা হয়। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে ডায়াজোনিয়াম সল্টটা আমরা তৈরি করলাম, এটা কিন্তু আমরা যে কোনো অ্যাক্টিভেটেড নিউক্লিয়াসের সঙ্গে কাপল করতে পারি।
কমনলি যেটার সঙ্গে কাপেল করা হয় সেটা হচ্ছে আইদার তোমার একটা ফেনলিক OH, ঠিক আছে, অথবা একটা আরেকটা অ্যামিন, ঠিক আছে, আরেকটা অ্যামিন। নট নেসেসারি প্রাইমারি অ্যামিনই হতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু অ্যামিন, ঠিক আছে, অ্যারোমেটিক অ্যামিন, হ্যাঁ, তার সঙ্গে আমরা করতে পারি, ঠিক আছে। এইবার তুমি যদি কন্ডিশনটাকে একটু ভালো করে দেখো তাহলে দেখবে যে এখানে পিএইচটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, পিএইচটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি দুটো রিয়াকশনকে দেখি আমরা দুটো স্টেটমেন্ট লিখতে পারি। একটা হচ্ছে ডায়াজো কাপলিং উইথ ফেনল, যদি আমরা করি ডায়াজো কাপলিং উইথ ফেনল, ঠিক আছে, এইটার জন্য পিএইচটা স্লাইটলি অ্যালকালাইন দরকার হয়, ঠিক আছে, পিএইচ স্লাইটলি অ্যালকালাইন, অর্থাৎ নিউট্রাল পিএইচ এর থেকে সামান্য বেসের দিকে বেশি। আর ডায়াজো কাপলিং উইথ অ্যামিনস যদি হয় তার ক্ষেত্রে পিএইচটা স্লাইটলি অ্যাসিডিক হতে হয়। এবার কেন এরকম ডিসপ্রপোর্শনেট কথাবার্তা, কেন একজনের ক্ষেত্রে বেস একজনের ক্ষেত্রে অ্যাসিড, কেন? তাহলে আমাকে একটু ডায়াজোনাইজেশনের রিয়াকশনটাকে বুঝতে হবে। আমাদের কাছে কি আছে? ডায়াজোনিয়াম সল্ট আছে, এই হচ্ছে আমার ডায়াজোনিয়াম সল্ট N2+Cl-। এই N2+Cl- আলটিমেটলি গিয়ে অ্যাটাক করবে আমার রেসপেক্টিভ বেঞ্জিন নিউক্লিয়াসটাতে, মানে যার সাথে আমি কাপেল করতে চাইছি। এই তো মূল গল্প। এইবার আমি যদি একটু খেয়াল করে দেখি যে এই ডায়াজোনিয়াম সল্টটা ডিপেন্ডিং আপন পিএইচ তিনটে ডিফারেন্ট ফর্মে এক্সিস্ট করতে পারে। দেখো খেয়াল করে, N2+Cl-, আচ্ছা Cl- এখানে দরকার নেই, এই হচ্ছে আমার ডায়াজোনিয়াম সল্ট, তাই তো। যদি মিডিয়ামে বেস থাকে তাহলে কি করবে সে? মিডিয়ামে যেই মুহূর্তে বেস থাকবে এইখানে এই যে ইলেকট্রোফিলিক সেন্টারটা আছে, বেস গিয়ে এখানে অ্যাটাক করবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাটাক করবে এবং এইটা অ্যাটাক করার পরই সে ওইদিকে খুলে যাবে, এটা একটা অপশন। কিন্তু খেয়াল করে দেখো এইখানে যদি অ্যাটাক করতে হয় ওকে, তাহলে নাইট্রোজেনের অলরেডি নাইট্রোজেন প্লাস আছে, আবার ওখানে গিয়ে ওকে জুড়তে হবে। মানে আয়নিক কম্পাউন্ড বলছি না কিন্তু, অর্থাৎ N2+OH- বলছি না, আমি বলছি OH কে নিউক্লিওফাইল হিসাবে কি অ্যাটাক করা, সেটা এই নাইট্রোজেন সেন্টারে অ্যাটাক করাটা মুশকিল উইদাউট ডিস্টর্টিং এই বেনজিন নিউক্লিয়াস, ঠিক আছে, সেটা না করে এটা করা মুশকিল। ফলে এইখানে OH- অ্যাটাক হবে না। ইনস্টেড অফ যেটা হবে সেটা হচ্ছে এ ওর আরেকটা ক্যানোনিক্যাল ফর্মে, যেটা নন মানে লেস কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল ফর্ম, সেখানে চলে যাবে। সেটা কি? সেটা হচ্ছে এইটা, ঠিক লিখলাম তো? এইটা, এইখানে OH- গিয়ে অ্যাটাচ হবে এবং ফাইনালি যে প্রোডাক্টটা হবে সেটা হচ্ছে এইটা। আচ্ছা স্যার, এখানে তো একটা কনটেক্সটও তো বলা যেতে পারে যে OH মাইনাসটা নাইট্রোজেনে গিয়ে অ্যাটাক করবে, একটা স্যার বেনজিন যে রিংটা দ্যাট ইজ যেটা ইলেকট্রনিক্যালি রিচ, ওটা তো স্যার মানে ডোনেট করবে, নাইট্রোজেন সেন্টারটা তো ডোনেট করবে। তো ইন দ্যাট কেস তো যদি OH মাইনাস যদি গিয়ে অ্যাটাক করেও যদি করতেও চায়, তাহলে তো স্যার মানে ইলেকট্রনিক রিপালশন স্টার্ট হয়ে যাবে। ঠিক বলেছো না একটু ভুল বলেছো? সেটা হচ্ছে যে ওটা ঠিক কথা, ডোনেট করবে, কিন্তু রিপালশনের গল্পটা পুরোপুরি ঠিক নয়। ডোনেশন রাদার এইটাকে, এই পয়েন্টটা এইভাবে দেখা যেতে পারে যে ওই নাইট্রোজেনের দুটো নাইট্রোজেনই পজিটিভ চার্জ ধরতে পারে না, দুটো ক্যানোনিক্যাল ফর্মে। তাহলে কোন ক্যানোনিক্যাল ফর্মটা আলটিমেটলি রিয়াকশনটাকে প্রসিড করবে? যেটা প্রথম নাইট্রোজেনটার মানে বেনজিনের সঙ্গে লাগোয়া নাইট্রোজেনটার মাথায় প্লাস আছে, সেইখানে প্লাস চার্জটা খানিকটা নিউট্রালাইজড হবে বাই প্লাস আর এফেক্ট অফ ফিনাইল রিং, ঠিক কথা। তার জন্য ওখানে প্লাসের অ্যামাউন্টটা কমবে, কিন্তু পরের ক্যানোনিক্যাল ফর্মটায় কিন্তু সেই সুযোগ নেই, কারণ ওটা দূরে চলে যাচ্ছে, মাঝখানে একটা ডবল বন্ড ঢুকছে, সম্ভব না। ফলে ওইখানে প্লাস চার্জটা যদিও বা খানিক ইলেকট্রন ডোনেশন হয়ও, সেটা মূলত প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে হবে, আর এফেক্ট ঢুকতে পারবে না। তাহলে যেহেতু আর এফেক্ট ঢুকতে পারছে না, ফলে এই ক্যানোনিক্যাল ফর্মটার এই প্লাস চার্জটা অনেক বেশি প্রমিনেন্ট দেন এই প্লাস চার্জটা, ঠিক আছে, এইটা একটা। আর আরেকটা রিপালশনের ক্ষেত্রে যদি আমাকে ব্যাখ্যা করতে হয়, সেটা এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে, যদিও সেটা পুরোপুরি অ্যাকুরেট হবে না। তার কারণ হচ্ছে যে এইটাকে, এই OH- যদি নিউক্লিওফিলিক্যালি অ্যাটাক করতে হয়, তাহলে তো দুটোই রাস্তা হতে পারে, আইদার সে একটা SN1 টাইপ দিয়ে যাবে অথবা SN2 টাইপ দিয়ে যাবে।
SN1 টাইপ দিয়ে যেতে গেলে কোনো সমস্যা নেই, এখানে প্লাস্টার আছে অলরেডি, ওকে অ্যাটাচ হতে পারে, সেক্ষেত্রে এই কারণটা কাজে দেবে। আর যদি SN2 করতে হয় ওকে, তাহলে ব্যাক সাইড দিয়ে আমরা জানি যে কারণে ক্লোরোবেনজিনে SN2 রিয়াকশন হয় না, তাই তো? না, ক্লোরোবেনজিনে SN2 রিয়াকশন হয় না কেন? কারণ ওই ব্যাক সাইড অ্যাটাকটা ফেভারেবল নয়। হয় না, তাহলে হ্যাঁ। ইন এনি কেস আমরা এখান থেকে গিয়ে পৌঁছচ্ছি যে তার মানে বেসিক কন্ডিশনে এইটা এসে পৌঁছবে, ঠিক আছে? আবার যদি এর মধ্যে বেস পড়ে OH মাইনাস, তাহলে কি হবে? তাহলে এই যে প্রোটনটা আছে, এই প্রোটনটা ডোনেট হয়ে যাবে OH মাইনাসের প্রেজেন্ট, এবং একটা মাইনাস হবে, তাহলে মাইনাসটা আবার রেজোনেন্সের দিক থেকে স্টেবল, একদম এক্সটেন্ডেড কনজুগেশন তৈরি হবে, তাই না? এখানে কনজুগেশন আছে, এখানে পি আছে, এখানে পি আছে, এখানেও পি তৈরি হয়ে যাবে, ফলে এক্সটেন্ডেড কনজুগেশন হবে। তাহলে আবার যদি OH মাইনাস দিই, মানে হাইলি বেসিক কন্ডিশনে এই ডায়াজোনিয়াম সল্টটা এই ফর্মে এক্সিস্ট করবে, ঠিক আছে? এই ফর্মে হ্যাঁ, হ্যাঁ, ওটা এটা প্রোটন ইকুইলিব্রিয়াম, ক্যাপচার। এটা ইকুইলিব্রিয়াম, ফলে এইভাবে লিখে দিই, ঠিক আছে? তাহলে দেখো খেয়াল করে যে যদি স্লাইটলি বেসিক করি আমি মিডিয়ামটাকে, তাহলে ওই ডাইজোনিয়াম সল্টটা এই, কারণ আমার তো দরকার এই ফর্মটা, এই ফর্মটাই তো আলটিমেটলি কাপলিং রিঅ্যাকশনটা করবে, এও করতে পারবে না, এও করতে পারবে না, কারণ এটা ইলেকট্রোফাইলই নয়, তাই না? না, ফলে ডাইজোনিয়াম সল্টকে যদি আমি স্লাইটলি বেসিক নিউট্রাল কন্ডিশনে রাখি তাহলেও মুশকিল, কারণ সেখানে ডাইজোনিয়াম সল্টটা এইদিকে কনভার্ট হয়ে যাবে, আর যদি হাইলি বেসিকে রাখি তাহলে তো আরোই মুশকিল, এদিকে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? ফলে আমাকে ডাইজোনিয়াম সল্ট দিয়ে যদি রিঅ্যাকশন করতে হয়, তাহলে তাকে বাঁচিয়ে রাখার জন্য মিডিয়ামটার পিএইচ কি হতে হবে? মিডিয়ামটার অ্যাসিডিক পিএইচ অ্যাসিডিক হতে হবে, মানে সাতের অ্যাসিডিক নিচে। হতে হবে, সাতের নিচে থাকতে হবে, ভেরি গুড, অ্যাসিডিক হতে হবে। এইবার আসি পরের ধাপে, আমরা ইলেকট্রোফাইল পেয়ে গেলাম, এবার ইলেকট্রোফাইলটা তো জুড়বে একটা নিউক্লিওফাইলের মধ্যে, সেটাকে লেটস একটা ফেনলিক OH, আমরা একটা কমন ফেনলিক OH নিয়ে ট্রিট করি, এইটা হচ্ছে ফেনলিক OH। তাহলে এই ফেনলিক OH এর ক্ষেত্রে ফেনলিক OH কে যদি আমি বেসিক মিডিয়ামে রাখি আর অ্যাসিডিক মিডিয়ামে রাখি, তাহলে কি হবে? ফেনলিক OH কে বেসিক মিডিয়ামে রাখলে পরে এটা ফেনক্সাইড আয়নে চলে যাবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার কোনটা মোর অ্যাক্টিভ, ফেনল মোর অ্যাক্টিভ না ফেনক্সাইড মোর অ্যাক্টিভ? ফেনক্সাইড। ফেনক্সাইড মোর অ্যাক্টিভ। তাহলে ফেনক্সাইড যদি প্রেজেন্ট থাকে তাহলে বেটার রিঅ্যাকশন হবে। আর যদি আমি মিডিয়ামটা অ্যাসিডিক নিই, যেটা আমার দরকার এখানে অ্যাসিডিক, এই এটাকে বাঁচিয়ে রাখার জন্য ডাইজোনিয়াম সল্টটাকে, তাহলে যদি আমি অ্যাসিডিক নিই তাহলে ফেনলটা ফেনল ফর্মেই থাকবে। এখন এই ফেনলটা ফেনল ফর্মে থাকার দুটো প্রবলেম আছে। প্রবলেম নাম্বার 1, লেস অ্যাক্টিভেটেড। প্রবলেম নাম্বার 2, নিউট্রাল ফেনল ইজ লেস সলিউবল ইন অ্যাকুয়াস মিডিয়াম, ঠিক আছে? Neutral phenol is less soluble in aqueous medium. কারণটা নিশ্চয়ই পরিষ্কার, কারণ ফেনক্সাইডের মাথায় একটা মাইনাস আছে, ফেনলের মাথায় কিছু নাই, ঠিক আছে? ফলে নিউট্রাল ফেনল লেস সলিউবল। তাই একটা রিঅ্যাকশন হতে গেলে তো মিডিয়ামে সলিউবল হতে হবে, আমরা তো রিঅ্যাকশন করছি অ্যাকুয়াস মিডিয়ামে, তাই না? হ্যাঁ, তাহলে অ্যাকুয়াস মিডিয়ামে সবাইটা সলিউবল হবে না, তাহলে ফেনলটা ভালো করে পার্টিসিপেট করার জন্য মিডিয়ামের পিএইচ কিরকম দরকার? অ্যাসিডিক। বেশ স্যার শুনতে পেলাম না কথাটা, আরেকবার বলুন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি না স্যার, মানে ফেনল কোনো আওয়াজই আসছে না। হ্যাঁ স্যার, ফেনল। ফেনলটাকে বেটার অ্যাক্টিভেটেড রাখার জন্য মিডিয়াম কি দরকার, অ্যাসিডিক না বেসিক? OH মাইনাস দিচ্ছি, দাঁড়াও, তো তাহলে বেসিক হবে। আচ্ছা, দাঁড়াও, মানে ফেনক্সাইড আর এবার আশা করি ঠিক হবে। হ্যাঁ, আমি বলছি যে ফেনল কে বেটার মানে ফেনল, হ্যাঁ ওইচ মাইনাস দিচ্ছি ইম্পর্টেন্ট না ওটা। ফেনল কোন কন্ডিশনে বেটার নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, অ্যাসিডিক না বেসিক? বেসিক, বেসিক। বেসিক, তাই না? কারণ সেখানে ফেনক্সাইড তৈরি হচ্ছে হুইচ ইজ মোর অ্যাক্টিভেটেড, এবং ফেনক্সাইডটা অ্যাকুয়াস মিডিয়াম, যে মিডিয়ামে আমি বিক্রিয়া করছি সেই মিডিয়ামে মোর সলিউবল, ঠিক আছে? তাহলে ফেনলকে বেটার পার্টিসিপেট করার জন্য মিডিয়ামটা বেসিক দরকার, আর ডাইজোনিয়াম সল্টটাকে বাঁচিয়ে রাখার জন্য মিডিয়ামটা অ্যাসিডিক দরকার। তাহলে আমি করবোটা কি? করবোটা হচ্ছে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে, এই ধরনের প্রবলেম আরো অনেক জায়গায় থাকবে, দেখবে কার্বনিল কেমিস্ট্রি যখন পড়বে তখন ওখানে
দেখতে পাবে, ওই যেখানে ওই হাইড্রোজিনের ডেরিভেটিভ গুলো তৈরি করা হবে, ঠিক আছে, ফিনাইল ফিনাইল বলছে হাইড্রোজোন তৈরি করা হবে কার্বনের সাথে বিক্রিয়া করে, তখনও দেখবে এই সমস্যাটা তুমি। যখনই আমরা এরকম সমস্যায় পড়ি যে একটা দিক থেকে পিএইচটাকে আমাকে নিউট্রালের থেকে কম রাখতে হবে, অর্থাৎ অ্যাসিডিক রাখতে হবে, আর আরেকটা দিক থেকে আমাকে বেসিক রাখতে হবে, তখন আমাদেরকে সেই সমস্ত বিক্রিয়াগুলোকে একটা অপটিমাইজ পিএইচে করতে হয়, অপটিমাইজড পিএইচ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক যেমন আমরা অঙ্কের ক্ষেত্রে করি না, যে যখন বা ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে দুটো ফ্যাক্টর একে অপরের অপোজিটে কাজ করছে, তখন আমাকে যদি কাজ করতে হয় তাদের কি করতে হয়, একটা অপটিমাম ইয়ে লাগবে আর কি, মানে অনেকটা গাউসিয়ান প্লটের মতো। গাউসিয়ান প্লট চেনো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাউসিয়ান প্লটের মতো না, যে এই দিক থেকে গেলেও হবে না, ওদিক থেকে গেলেও হবে না, আমাকে এই অ্যাভারেজটা খুঁজে নিতে হবে, এই অ্যাভারেজটা খুঁজে নিতে হবে। তো যাই হোক, তো এবার ঠিক তেমনি এখানেও আমার একটা অপটিমাইজ পিএইচ দরকার হয়, ঠিক আছে। এই অপটিমাইজ পিএইচটাই হচ্ছে ফর, আচ্ছা আমরা আরেকটা যে, আর ফেনলের সাথে তো কাপলিং করলাম, আর কার সাথে কাপলিং হওয়া পসিবল সেটাও বললাম, সেটা হচ্ছে যে অ্যামিনের সাথে। তাহলে আমি যদি একটা অ্যামিন নিই NH2, এরও ডিপেন্ডিং আপন মিডিয়ামের কনসেন্ট্রেশন কন্ডিশন, এরও দুটো ফর্ম এক্সিস্ট করবে, খেয়াল করে দেখো। যদি আমি H+ দিই তাহলে এই অ্যামিনটা প্রোটোনেটেড হবে, প্রোটোনেটেড হয়ে এখানে হ্যাঁ NH3 NH3+ তৈরি করবে, আর উল্টোটা তো OH-, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি খেয়াল করে দেখি যে এই লোন পেয়ারটা ছিল বলেই তো, এই লোন পেয়ারটা ডোনেটেড হচ্ছিল বলেই তো অ্যামিন নিউক্লিয়াসটা মোর অ্যাক্টিভেটেড হচ্ছিল এবং ডায়াজোটাইজেশনে পার্টিসিপেট করছিল বা ডায়াজো কাপলিং এ পার্টিসিপেট করছিল, হ্যাঁ তাই তো। তাহলে অ্যাসিডিক মিডিয়াম সেট করলে পরে এই লোন পেয়ারটাই গায়েব, তাহলে যদি এই লোন পেয়ারটা গায়েব হয়ে যায় তাহলে তো আবার অ্যাক্টিভিটি কমে গেল, তো অ্যাক্টিভিটি কমে গেলে পরে আমার রিঅ্যাকশন ভালো হবে না। তাহলে এগেইন যদি আমি ডায়াজোনিয়াম সল্টটাকে বাঁচিয়ে রাখার জন্য অ্যাসিডিক কন্ডিশন সেট করি, সে অ্যামিনের সাথেও ভালো পারফর্ম করবে না। এই সবটা মিলিয়ে তাহলে আমাদের এই রিঅ্যাকশনটা করার জন্য, অর্থাৎ ডায়াজোটাইজেশনটা নয় কিন্তু, দুটো রিঅ্যাকশন আমরা দেখছি এখানে, একটা ডায়াজোটাইজেশন যেটা দিয়ে আমরা ডায়াজোনিয়াম সল্টটা তৈরি করেছি, আরেকটা হচ্ছে ডায়াজো কাপলিং, যেটা ডায়াজোনিয়াম সল্টটা দিয়ে আমি অন্য একটা নিউক্লিয়াসের সাথে কাপল করছি, আমরা সেই রিঅ্যাকশনটার কথা বলছি। সেই রিঅ্যাকশনটাকে আমাকে একটা অপটিমাইজ পিএইচে রান করাতে হবে। সেটাই সাধারণত দেখা যায় যে, এই যে কোথায় লিখলাম স্টেটমেন্টটা, এই যে যদি আমরা ফেনল টাইপের নিউক্লিয়াসের সাথে কাপল করাতে চাই তাহলে পিএইচটা স্লাইডলি অ্যালকালাইন করতে হয়, আর অ্যামিনের সাথে করতে গেলে স্লাইডলি অ্যাসিডিক। এবার কেউ জিজ্ঞেস করতে পারে, আপনি তো বললেন যে অপটিমাইজ পিএইচ, তাহলে কেন ফেনলের ক্ষেত্রে স্লাইডলি বেসিক? তাহলে ফেনলের ক্ষেত্রে স্লাইডলি বেসিকটা বুঝলাম, যে বেসিক হলে পরে ফেনক্সাইড আয়ন তৈরি হবে, মোর অ্যাক্টিভেটেড হবে, মোর সলিউবল হবে, কিন্তু অ্যামিনের ক্ষেত্রে কেন স্লাইডলি অ্যাসিডিক? কারণ অ্যামিনের ক্ষেত্রে অ্যাসিডিক হলে পরে তো ওর প্রোটনটা ডোনেটেড হয়ে যাবে, তাহলে প্রোটনটা যদি ডোনেটেড হয়ে যায় তাহলে রিঅ্যাকশন তো খারাপ হবে, তাহলে এক্ষেত্রে তো সেম বেসিকই রাখা উচিত। কিন্তু উত্তর হচ্ছে যে না, মানে এখানে অ্যামিনের ক্ষেত্রে একটু মজা আছে। মজাটা হচ্ছে এইরকম যে যখন অ্যামিনের সাথে আমি ডায়াজো কাপলিং করছি, আসলে বিক্রিয়াটা এর সাথেই হবে, বাজে বেনজিন লিখছি, আসলে বিক্রিয়াটা এর সাথেই হবে, অর্থাৎ নিউট্রাল ফর্ম অফ অ্যামিন, ঠিক আছে, তার কনজুগেট অ্যাসিডেটের সাথে নয়। কিন্তু স্লাইডলি অ্যাসিডিক নেওয়ার ফলে মিডিয়ামটা আমি এই জিনিসটা পাবো, NH3+, এটা মোর সলিউবল, হাইলি অ্যাসিডিক নিচ্ছি না কিন্তু স্লাইডলি নিচ্ছি, তাহলে এটা মোর সলিউবল মিডিয়ামে বেস। হ্যাঁ স্যার মিডিয়ামে বেস, কিন্তু তাতে কি হলো, মোর সলিউবল না হয়ে গেল, কিন্তু এটা তো রিয়াক্ট হতে পারে না, রিয়াকশন তো হতে হবে এতে। এখানেই আসে মজাটা, যে এরা তো ইকুইলিব্রিয়াম দ্বারা রিলেটেড, ফলে আমি যদি, হ্যাঁ কোন জায়গাটা বলছো? মিডিয়ামে বেস, তারপরে বললেন, তারপরে না কথাটা মানে কেটে গেল আর কি, আরেকবার বলুন। মানে এই আমি বলছি যে মিডিয়াম যদি বেসিক হয় তাহলে অ্যামিনটা অ্যামিন ফর্মেই থাকবে, আর যদি মিডিয়াম অ্যাসিডিক হয় তাহলে NH3+ হবে। এবার NH3+ যে মিডিয়ামটা, সেখানে তো রিয়াকশন হওয়ার কথা নয়, রিয়াকশন তো হতে গেলে ওই লোন পেয়ারটা ইম্পর্টেন্ট, তাই না? তাহলে রিয়াকশন হবে এইখানে, এখানে নয়। তাহলে কেন আমরা বলছি যে অ্যামিনের সাথে ডায়াজো কাপলিং এর সময় মিডিয়ামটা স্লাইডলি অ্যাসিডিক করবো আমি? তার কারণ হচ্ছে যখন মিডিয়ামটাকে আমি স্লাইডলি অ্যাসিডিক করবো, স্লাইডলি অ্যাসিডিক কথাটা ইম্পর্টেন্ট,
হেভিলি অ্যাসিডিক নয়, স্লাইটলি অ্যাসিডিক যখন করব তখন অ্যামিনটা তার কনজুগেট অ্যাসিড ফর্মে থাকবে, মানে এই ফর্মটা। অ্যাকুয়াস মিডিয়ামে এই ফর্মটা বেশি সলিউবল না এই ফর্মটা বেশি সলিউবল? সেকেন্ড ফর্মটা, যেটা H+ দিয়ে সেকেন্ড যেটা ফর্মটা হচ্ছে। মোর সলিউবল। ঠিক আছে, তাহলে এ সলিউবিলিটি পেলো। কিন্তু তুমি এক্ষুনি প্রশ্ন করতে পারো যে সলিউবল না হয় হলো, কিন্তু রিয়াকশনই তো হবে না ওখানে, তাই না? তাহলে কি লাভ হলো আমার সলিউবল করে? না, লাভ হলো। তার কারণ হচ্ছে এরা দুজন একে অপরের সঙ্গে ইকুইলিব্রিয়ামের মাধ্যমে রিলেটেড, এবং যেহেতু ইকুইলিব্রিয়ামের মাধ্যমে রিলেটেড এবং আমি স্লাইডলি অ্যাসিডিক কন্ডিশন সেট করেছি, নিশ্চয়ই মানে আমি যদি ধরেও নিই যে সমস্ত লেটসে 100টা অ্যামিন মলিকুল নিয়েছিলাম, সে ফর এক্সাম্পল, তারা অ্যাসিডিক কন্ডিশনে লেটসে 99টা এইটাতে কনভার্ট হয়ে গেছে, একটা হয়নি। ঠিক আছে, একটা হয়নি। তাহলে যেই ওই একটার মধ্যে ডায়াজোটাইজেশনটা হবে, ঠিক আছে, যেই একটা ওই একটার মধ্যে ডায়াজোটাইজেশনটা হবে, ঠিক সেই মুহূর্তেই ওই ইকুইলিব্রিয়ামটা আবার এইদিকে শিফট করে যাবে, তাই না? লে চ্যাটেলিয়ার প্রিন্সিপাল পড়েছি তো আমরা। হ্যাঁ হ্যাঁ। যেদিকটা খতম হয়ে যায় ওদিকটা চলে যায়। এইটা তুমি পারলে, পিটার সাইক্স নামে একটা বই আছে, নাম শুনেছো? হুম হুম হুম। টিচাররা বলে পড়তে না, টিচাররা নিজেরাও হ্যাঁ, পড়ে না, ওই জন্য স্টুডেন্টদেরকেও বলে পড়তে না। ঠিক আছে, তাই বলে। আমার থার্ড ইয়ার শেষ হতে হতে আমি পিটার সাইক্স অন্তত 3 থেকে 4 বার পড়া হয়ে গেছিল। ঠিক আছে, পিটার সাইক্স খুবই ছোট একটি বই, ওই জন্য একটু প্রিসাইজ হয়েতে লেখা। আজকের দিনে দাঁড়িয়ে পিটার সাইক্স খুব ভালো বই নয়, কারণ ওটা একটু পুরনো বই, কিন্তু স্টিল পিটার সাইক্সের কতগুলো বই জায়গা আছে যে জায়গাগুলো খুবই খুবই মজাদার আর কি। পিটার সাইক্সের একটা সম্ভবত সবচেয়ে শেষের চ্যাপ্টারটা, সেইখানে কতগুলো ফিজিক্যাল, এই তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি ভালো লাগে না, ফিজিক্যাল ফেনোমেনা ডিল করা হয়েছে, যেটা মানে ওই চ্যাপ্টারটা গিয়ে বুঝতে পারবে যে ম্যাথমেটিক্যালিও কোয়ান্টাম মেকানিক্স বলছি, সরি, ম্যাথমেটিক্যালিও অর্গানিক কেমিস্ট্রিটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তো ওখানে দেখবে একটা জিনিস আছে, সেটাকে বলা হয় ক্রুটিন হ্যামেট প্রিন্সিপাল। ক্রুটিন হ্যামেট প্রিন্সিপাল। আমার কাছে পিটার সাইক্স আছে এখন, এক মিনিট। হ্যাঁ, পিটার সাইক্স আছে, তাহলে ওই একদম শেষ চ্যাপ্টারটা খুলবে, ওখানে দেখতে পাবে। ঠিক আছে, তো ওখানে ক্রুটিন হ্যামেট প্রিন্সিপাল, আরো অনেক প্রিন্সিপাল আছে। ঠিক আছে, কাইন্ডিক, কোয়েঞ্চিং, এগুলো আছে। তো এই ক্রুটিন হ্যামেট প্রিন্সিপাল দ্বারা এটা কন্ট্রোল হয়। ঠিক আছে, যে ক্রুটিন হ্যামেট প্রিন্সিপাল আমি ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এই ক্রুটিন হ্যামেট প্রিন্সিপালের জন্য যদিও প্রিডমিনেন্টলি অ্যাসিডিক কন্ডিশনে এই ফর্মটাই এক্সিস্ট করবে, কিন্তু যদি সামান্য এইটার মধ্যে রিয়াকশন হয়, ইকুইলিব্রিয়াম ওদিকে এদিকে শিফট করে নিয়ে চলে যাবে, এবং আলটিমেটলি এটাই রিয়াকশন হচ্ছে, এটা থেকে চলে আসছে, রিয়াকশন হচ্ছে, চলে আসছে, আলটিমেটলি পুরোটাই এটাই কনভার্ট হয়ে যাবে। মাঝখান থেকে স্লাইডলি অ্যাসিডিক হওয়ার ফলে মিডিয়ামে অ্যামিনটা মোর সলিউবল হলো। এই জন্য অ্যামিন দিয়ে যখন কাপলিং করছি তখন মিডিয়ামের পিএইচ সামান্য অ্যাসিডিক করতে হয়, আর যখন ফেনল নিচ্ছি তখন সামান্য বেসিক করতে হয়। ওই জন্য ফেনলের ক্ষেত্রে ডাইলুট এনএইচ ইউজ করা হয়, আর যখন আমরা অ্যামিন ইউজ করি তখন আমরা সাধারণত একটা